class. Okay, so you all know that this is our second free live class of this new free course. And in this class, basically, I'm going to talk about introduction and identification of parts of space. So, introduction of parts of space. Here you can see, এটা মূলত কি আপনাদেরকে বুঝতে হবে পার্টস অফ স্পেস, এটা আপনাকে ভালোভাবে শিখতে হবে। আমি প্রথমত এটার ইন্ট্রোডাক্টরি পার্ট নিয়ে কথা বলবো, দেন কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা আমি দেখাবো। এটা দেখানোর পর আমরা রাইটিং এ যাব, অর্থাৎ যারা ইংলিশে ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যান, একটা সেন্টেন্স ফ্রি হ্যান্ডে লিখতে পারেন না এবং বড় করতে পারেন না, কিভাবে এটা করবেন, কিভাবে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করবেন, একটা বাক্যের ভিতর কিভাবে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসবেন, ইভেন কিভাবে যে কোনো লং সেন্টেন্সকে, ইভেন বেঙ্গলি সেন্টেন্সকে আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারেন কারেক্ট ওয়ে ফলো করে, এটা আমি দেখাবো। ইভেন যারা স্পিকিং করতে গেলে ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যান, শব্দ ব্রেইনে আসে না ইনস্ট্যান্টলি, বা অনর্গল যারা কথা বলতে পারেন না, এইটার কিছু স্ট্র্যাটেজি বা টেকনিক আছে, সেটা কি আমি আপনাদের দেখাবো। বাট ওই রাইটিং বা স্পিকিং এর জায়গায় যেতে হলে আগে আমাকে এই 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 প্যাসিভ ভয়েস সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। প্যাসিভ ভয়েসকে, সরি প্যাসিভ না, পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখতে হবে, এবং পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। এটা একটু গ্রামেটিক্যাল পার্ট, একটু কঠিন মনে হতে পারে, কমপ্লেক্স বা জটিল মনে হতে পারে, বাট আমি যতটা সহজে পারা যায় আপনাকে বোঝাবো, আপনি একটু নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমি শুরু করি, দেখেন কি বলছে। পার্ট অর্থ অংশ এবং স্পিচ অর্থ বাক্য বা কথা। সুতরাং বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থবোধক বিভিন্ন শ্রেণীর বা প্রকারের শব্দগুলোকে পার্টস অফ স্পিচ বলে। একটু বোঝার চেষ্টা করেন। দ্য ডিফারেন্ট ক্লাসেস অর কাইন্ডস অফ ওয়ার্ডস ইউজড ইন ইংলিশ স্পিচ আর কল্ড পার্টস অফ স্পিচ অ্যাকর্ডিং টু দেয়ার ইউজ। অর্থাৎ বিষয়টা কি, দেখেন এখানে একটা বাক্য দেওয়া আছে, যেমন গ্রেট মিনা ইজ দ্য অনলি ব্রিলিয়ান্ট গার্ল উইথ হাইয়েস্ট স্কোর ইন দ্য ক্লাস। এই যে বাক্য, অর্থাৎ সেন্টেন্স আপনারা এখানে দেখছেন, এই সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি বলেন তো? কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে, তাকেই মূলত সেন্টেন্স বা বাক্য বলা হয়। অর্থাৎ একটা বাক্য তৈরি করতে গেলে শব্দের প্রয়োজন হয়, ওয়ার্ডের প্রয়োজন হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা বাক্যে ব্যবহৃত যে শব্দ বা যে ওয়ার্ডগুলো থাকে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম আছে। প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। এই নামগুলো মূলত 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। ইংলিশে টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। সেগুলো কি, আমরা প্রত্যেকে এগুলো চিনি বা নাম জানি, বাট প্র্যাকটিক্যালি আইডেন্টিফাই করতে পারি না, যেটা আপনাদের করতে হবে। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিত্তি বা ফাউন্ডেশন। এই পার্টস অফ স্পিচ যদি আপনি আইডেন্টিফাই করা শিখতে পারেন সেন্টেন্স থেকে, তাহলে যে কোনো সেন্টেন্স পড়ে, একটা নভেল, ফিকশন, নন ফিকশন, যে কোনো একটা রিডিং স্টোরি পড়ে তার অ্যাকচুয়াল অর্থটা কি, সেন্সটা কি, বাংলা অর্থটা কি আপনি বুঝতে পারবেন। বাট পার্টস অফ স্পিচ যদি ধরতে না পারেন, আইডেন্টিফাই করতে না পারেন, একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বের করা যায় না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ ইংলিশে আছে, আপনারা প্রত্যেকেই জানেন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আপনি দেখছেন, ইংলিশে আপনি যে সেন্টেন্সটাই লিখতে যান না কেন, সেই সেন্টেন্সের ভিতর যে শব্দ বা যে ওয়ার্ডগুলো থাকে, ওই প্রত্যেকটা ওয়ার্ডের নাম আছে, এবং সেই নামগুলো এই 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। যেমন এই যে বাক্যটি, গ্রেট মিনা ইজ দ্য অনলি ব্রিলিয়ান্ট গার্ল উইথ হাইয়েস্ট স্কোর ইন দ্য ক্লাস, এই বাক্যে গ্রেট শব্দটি একটি ইন্টারজেকশন, মিনা একটা নাউন, ইজ একটা ভার্ব, দা একটা অ্যাজেক্টিভ, অনলি একটা অ্যাডভার্ব, ব্রিলিয়ান্ট একটা অ্যাজেক্টিভ, গার্ল একটা নাউন, উইথ একটা প্রেপোজিশন, হাইয়েস্ট একটা অ্যাজেক্টিভ, স্কোর একটা নাউন, ইন একটা প্রেপোজিশন, দা অ্যাজেক্টিভ, ক্লাস নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের নাম বললাম, এই নাম বলাটা আপনাকে শিখতে হবে, এই নাম আইডেন্টিফাই করাটা আপনাকে শিখতে হবে। এটা যদি আপনি পারেন, ইংলিশ গ্রামারে আপনার কোনো ধরনের দুর্বলতা থাকবে না, রাইটিং এ কোনো ধরনের দুর্বলতা থাকবে না। এটা খুবই দরকার। এ অ্যান্ড ডি কে আমরা আর্টিকেল বলি, বাট 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর আর্টিকেল নামে কোনো কিছু নেই। এই জন্য এ, অ্যান বা দি এগুলো থাকলে অ্যাজ আ আর্টিকেল, সরি অ্যাজ আ পার্টস অফ স্পিচ সেটা অ্যাজেক্টিভ হয়ে থাকে। এখন দেখেন, আমি গত ক্লাসে আপনাদের একটু ধারণা বা কনসেপ্ট দিয়েছিলাম, আপনাদের কারো মনে আছে কিনা? এই পার্টস অফ স্পিচ কিন্তু কখনো মুখস্থ রাখা যায় না, এটা অবস্থান ভেদে পরিবর্তন হয়। পরিবর্তন হয় মানে কি? মনে করেন আমি গত ক্লাসে এই পার্টটুকু আমি আপনাদের দেখিয়েছিলাম। যেমন আমি যদি একটা সেন্টেন্স বলি, হি প্লেইজ ফুটবল অন দ্য ফিল্ড, সে মাঠে ফুটবল খেলে, এই যে বাক্যটা আমি লিখলাম,
হি প্লেইজ ফুটবল অন দ্য ফিল্ড, এই বাক্যে প্রত্যেকটা ওয়ার্ডের নাম আছে। হি প্রোনাউন, প্লেইজ ভার্ব, ফুটবল নাউন, অন প্রিপোজিশন, দ্য অ্যাজেক্টিভ, ফিল্ড নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের নাম বললাম, এইভাবে আমি যে সেন্টেন্সটাই লিখি না কেন সেই সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডগুলোর একটা নাম আছে। এই নামগুলো 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। কিন্তু এই পার্টস অফ স্পিচ অবস্থান ভেদে পরিবর্তনশীল। এটা কখনো মুখস্থ রাখা যায় না যে এই ওয়ার্ডগুলোই নাউন, এই ওয়ার্ডগুলোই অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডগুলোই অ্যাডভার্ব। পরিবর্তন কেমন? যেমন আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। হ্যাঁ, তাহলে ম্যাঙ্গোটা একটা নাউন, একটা ফলের নাম। কিন্তু আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এটা একটা আম গাছ, তখন ওই ট্রিটা নাউন হয়, ম্যাঙ্গোটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, ট্রিকে মডিফাই করে। ঠিক আছে? এটা একটা আম গাছ, গাছ, আম গাছ, ওই ওই ম্যাঙ্গোটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। সেইভাবে এটা পরিবর্তন হয়। ইভেন গত ক্লাসে আমি এটাও বলছিলাম, আপনারা একটা টপিকের নাম শুনে থাকবেন ইংলিশে, জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। এই যে জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল, এগুলো মূলত কি? এগুলো এই পার্টস অফ স্পিচেরই একটা অংশ, ভাই বোন বলা যেতে পারে। যেমন হি ইজ ওয়াকিং অন দ্য রোড, ওয়াক মানে হাঁটা, এটা একটা ভার্ব, তাই না? হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এই বাক্যটার বাংলা অর্থ সে রাস্তায় হাঁটছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াকিংটা মেইন ভার্ব। কিন্তু আমি যদি বলি ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এর বাংলা অর্থ কি জানেন? হাঁটা একটি ভালো ব্যায়াম। এই ওয়াকিংটা কে জেরান্ড বলা হয় অ্যাজ আ পার্টস অফ স্পিচ, এটা একটা নাউন, সাবজেক্টের স্থানে আছে, এখানে ইজটাই মেইন ভার্ব, জাস্ট স্থির একটা অবস্থা প্রকাশ করছে। ওয়াকিংটা নাউন। আবার আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। আ বয়কে মডিফাই করছে ওয়াকিং শব্দটা, ছেলেটা কি অবস্থায় ছিল? হাঁটন্ত অবস্থায় আমি দেখেছিলাম। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, বাট ওই যে ওয়াকিং, ওটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অ্যাজ আ পার্টস অফ স্পিচ, সেটা অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। একই শব্দ, একই স্পেলিং, ওয়াকিং, তিনটা বাক্যে তিনটা পজিশনে বসার কারণে তিন ধরনের পার্টস অফ স্পিচ হচ্ছে এবং সেন্টেন্সের অর্থের পরিবর্তন হচ্ছে। সো এই পার্টস অফ স্পিচের ফাংশন আপনাকে বুঝতে হবে। দেখেন আমি যদি আরেকটু ক্লিয়ার করি আপনাদের, আপনারা এই জায়গাটা বোঝেন কিনা। মো- আহ, আমি গত ক্লাসে বলছিলাম যারা ইংলিশে স্পিকিং এ দুর্বল, স্পোকেন ইংলিশটা আমরা কেন পারি না? আমরা ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখি না, যেটাকে বলে কনজুগেশন অফ ভার্ব। ভার্ব সম্পর্কে ধারণা না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আমি বাংলা একটা কথা ভাবতেছি, সেটা ইংলিশে বলতে যাচ্ছি, এই ইংলিশে যখন একটা কথা আমি বলতে যাই, টাইম অনুযায়ী ভার্বটাকে ইউজ করতে পারি না। আমরা কথা বলার জন্য টেন্স শিখি। টেন্স মূলত কি? ভার্বের ফর্মের চেঞ্জ। যেমন প্রত্যেকটা ভার্বের 5টা ফর্ম থাকে, যেমন মনে করেন V1 বা প্রেজেন্ট ফর্ম, V2 বা পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, V5 থার্ড পারসন ফর্ম। আমাদের গ্রামার বইগুলোতে 3টা ফর্ম থাকে, বাট আমি বলছি 5টা ফর্ম হয়, এবং আপনাদের এটা শিখতে হবে। রাইট, রাইটের পাস্ট ফর্ম কি? রোট। এর পাস্ট পার্টিসিপল কি? রিটেন। এর প্রেজেন্ট পার্টিসিপল কি? রাইটিং। রাইটিং এগুলোকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি না? এরপর দেখেন আমি যদি বলি ড্রাইভ, মানে কি? চালানো। এর পাস্ট ফর্ম কি? ড্র। পাস্ট পার্টিসিপল কি? গিভেন। প্রেজেন্ট পার্টিসিপল কি? ড্রাইভিং। থার্ড পারসন কি? ড্রাইভস। থার্ড পারসন কি? ড্রাইভস। সো এই যে এই যে ভার্ব গুলো, এই যে থার্ড পারসন মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ভার্বের সাথে এস বাই এস হয়। এরপর আমি যদি বলি ড্র, ড্র মানে কি? আঁকা। পাস্ট ফর্ম কি? ড্রিউ। পাস্ট পার্টিসিপল ড্রন। প্রেজেন্ট পার্টিসিপল ড্রয়িং। থার্ড পারসন ড্রস। আচ্ছা, এত বেশি লেখার দরকার নেই, এগুলো আমি দেখাবো আপনাদের। আমি একটা ভার্ব লিখি। এই ভার্বটার বাংলা অর্থ কি জানেন? STEAL, স্টেল, মানে চুরি করা। পাস্ট ফর্ম হচ্ছে স্টোল। পাস্ট পার্টিসিপল হচ্ছে স্টোলেন। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে স্টেলিং। হ্যাঁ, আর থার্ড পার্সন হচ্ছে STEALING, আর থার্ড পার্সন হচ্ছে স্টেলস। এই যে ভার্বের ফর্মগুলো আমি লিখলাম, এগুলো কোন কাজে লাগে? কনজুগেশন অফ ভার্ব। এগুলো কথা বলতে গেলে, টেন্সের পরিবর্তন করতে গেলে আমাদের প্রয়োজন হয়। যেমন আমি যদি টেন্স মেনটেন করি, ফর এক্সাম্পল আমি যদি বলি হি স্টেলস মানি, এই বাক্যটার বাংলা অর্থ কি বলেন তো? যে সে টাকা চুরি করে। এই বাক্যটার বাংলা অর্থ কি? সে টাকা চুরি করে। হি স্টেলস মানি। আমি যদি বলি হি স্টোল মানি, এই বাক্যটার বাংলা অর্থ কি? সে টাকা চুরি করেছিল। তাহলে স্টেলটা কি এখানে? মেইন ভার্ব। স্টোলটা কি এখানে? মেইন ভার্ব। আমি যদি বলি হি ইজ স্টেলিং মানি, এর বাংলা অর্থ কি? সে টাকা চুরি করছে, করিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি হি হ্যাজ স্টোলেন মানি, এর বাংলা অর্থ কি? সে টাকা চুরি করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই স্টোলেনটা এখানে মেইন ভার্ব। তাহলে হি স্টেলস মানি, সে টাকা চুরি করে। হি স্টোল মানি,
সে টাকা চুরি করেছিল। হি ইজ স্টেলিং মানি, সে টাকা চুরি করছে। হি হ্যাজ স্টোলেন মানি, সে টাকা চুরি করেছে। টাকা চুরি করেছে। তাহলে এই স্টেল, স্টোল, স্টেলিং, স্টোলেন সবই মেইন ভার্ব না এখানে? প্রত্যেকটা টেন্স আমি চিনতে পারছি। কিন্তু এই একই ওয়ার্ড, এই ভার্ব রিলেটেড ওয়ার্ড যখন নন ফাইনাইট ভার্ব হয়, নন ফাইনাইট ভার্ব কাকে বলে জানেন? চেহারা ভার্বের মতো, বাট অ্যাজ আ পার্টস অফ স্পিচ সেটা ভার্ব হয় না, নাউন বা অ্যাজেক্টিভ হয়। কেমন? আমি যদি বলি স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট, এর বাংলা অর্থ কি? চুরি করা একটা খারাপ অভ্যাস। এই স্টেলিংটা জাস্ট একটা নাউন, আর কিছুই না। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, ইজটা এখানে মেইন ভার্ব। আমি যদি বলি আই স আ বয় স্টেলিং মানি, এই স্টেলিংটা এখানে অ্যাজেক্টিভ। আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম, টাকা চুরি করা অবস্থায় একটা ছেলেকে আমি দেখেছিলাম। এটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। দেখেন, অনেকে এটা দেখলে কন্টিনিউয়াস টেন্স ভাবে, কিন্তু এর আগে তো অ্যাম, ইজ, আর ওয়াজ, আর শ্যাল বি, উইল বি নেই, জাস্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা শব্দ একা বসছে। তো এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ পার্টস অফ স্পিচ, এটা একটা অ্যাজেক্টিভ। এই দেখেন, আমি যদি বলি, কথাটা একটু বোঝেন, এই ফাংশনগুলো বুঝতে হয়। আমি যদি বলি আহ পুলিশ, পলিশ, পলিশ caught the thief, পুলিশ চোরটাকে ধরেছিল উইথ স্টোলেন মানি, এর বাংলা অর্থ কি জানেন? চুরি করা টাকা সহ পুলিশ চোরটাকে ধরেছিল উইথ দ্য স্টোলেন মানি। পুলিশ চুরি করা টাকা সহ চোরটাকে ধরেছিল। এই যে স্টোলেনটা লিখলাম না, এটা কি? এটা স্টেল ভার্বের পাস্ট পার্টিসিপল ভি3 ফর্ম, মানিকে মডিফাই করছে। এটাকে বলে পারফেক্ট পার্টিসিপল, মানে অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটাও একটা অ্যাজেক্টিভ। এইখানে দেখেন লিখছিলাম না, হি হ্যাজ স্টোলেন মানি, মানে এই যে স্টোলেন, রিটেন, ড্রিভেন, ড্রন, এগুলো ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল। এগুলো কোথায় বসে মেইন ভার্ব হিসেবে? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট টেন্সে, বা প্যাসিভের সমস্ত স্ট্রাকচারে বসে। যেখানেই বসুক না কেন, এগুলো যদি মেইন ভার্ব হয়, এর আগে অবশ্যই অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, অ্যাম, ইজ, আর ওয়াজ। কিন্তু কোনো কিছুই নেই, জাস্ট ভি3 রিলেটেড একটা ওয়ার্ড একা বসতেছে সেন্টেন্সে, একটা নাউনকে মডিফাই করতেছে। এটাকে বলা অ্যাজেক্টিভ। হ্যাঁ। আবার আমি যদি এরকম বলি, দেখেন, এই যে হ্যাভিং স্টোলেন মানি, এই যে হ্যাভিং প্লাস ভি3 এর মানে কি জানেন? টাকা চুরি করেই, টাকা চুরি করেই দা থিপ র্যান অ্যাওয়ে, চোরটা দৌড়ে পালালো। টাকা চুরি করেই চোরটা দৌড়ে পালালো। এই যে হ্যাভিং প্লাস ভি3, এটাকে বলে পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং স্টোলেন মানি, দ্য থিপ রান অ্যাওয়ে। সো এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম না, আমি জানি না আপনারা কতটুকু কি বুঝতে পারছেন বা নিতে পারছেন। এগুলো বোঝা দরকার কি? যেমন এই যে ওয়ার্ড গুলো, রাইট, রোড, রিটেন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ড্র, ড্রিউ, ড্রন, স্টেল, স্টোল, স্টোলেন, এগুলোকে আমরা সবই ভার্ব হিসাবে চিনি বা জানি। এগুলোকে বিভিন্ন টেন্সে আমরা বসিয়ে থাকি, মেনটেন করি। কিন্তু এই ভার্ব রিলেটেড ওয়ার্ড গুলো কখনো কখনো ভার্ব হিসাবে না বসে অ্যাজেক্টিভ বা নাউন হিসাবে একটা বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। যখন এই অ্যাজেক্টিভ বা নাউন হিসাবে বসে, তখন এদেরকে আইডেন্টিফাই করা শিখতে হয়। তখন এরা যখন সেন্টেন্সে বসবে, মানে নন ফাইনাইট ভার্ব হিসাবে, তখন সাবজেক্ট থেকে দূরে থাকে, টেন্স মেনটেন করে না। তখন এই এই ভার্ব রিলেটেড সেন্টেন্সগুলোর অ্যাকচুয়াল অর্থ কি হয়? অবশ্যই তো একটা মেইন ভার্ব থাকবে, তারপরে এই ভার্বগুলো থাকে, তাদের অর্থটা কেমন আসে, এটা আইডেন্টিফাই করা শিখতে হয়, বের করা শিখতে হয়। এগুলো না জানলে, যে এটা, এই যে ড্রিভেন, এই যে স্টোলেন, এটা মেইন ভার্ব হিসেবে বসছে নাকি অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, এটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে একটা সেন্টেন্স যখন আপনি রিডিং করবেন, পড়বেন, পড়ে কি তার অ্যাকচুয়াল বাংলা অর্থটা বের করতে পারবেন? বুঝতে পারবেন? পারবেন না। সো এইটা বুঝতে হয়। দ্যাট ইজ দ্য থিংস, দ্যাট ইজ দ্য ফাংশন। এই জায়গাগুলো যারা ডেভেলপ করতে পারে, সে ল্যাঙ্গুয়েজটাকে ধরে রাখতে পারে। দেখেন, ভাষা ভাষা শিখে কখনো ইংরেজি শেখা যায় না। আমার কাছে পড়ে আমার স্টুডেন্ট বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান দিয়েছে ইংলিশের। মাদারীপুরে একজন কোচিং সেন্টার দিয়েছে, মইনুল নাম, মাদারীপুর শহরে। সে আমার কাছে কোর্স করে আমাকে বলছে, স্যার আমার প্রথম ব্যাচে 13 জন স্টুডেন্ট ছিল, আপনার কোর্স করার পর, আপনার কাছে শেখার পর আমার পরের ব্যাচেই 57 জন স্টুডেন্ট হয়েছে। সো শুরু করছে সে কেবল। আমার লেখা যে বইটা আছে, এই যে বইটা, সে অনেকগুলো কপি নিয়েছে, নিয়ে তার স্টুডেন্টদেরকে দিয়েছে। আমার এই বইটা দেখে সে পড়ায় এইটাকে, এই বইটা মেনটেন করে, সিকোয়েন্স মেনটেন করে। তো আপনি কেন পারবেন না? আমি যাদেরকে শেখাই, প্র্যাকটিক্যাল ওয়েতে শেখাই, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করানোর চেষ্টা করি। অলওয়েজ ইউ হ্যাভ টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিক্যালি। সো এগুলো গ্রামারের ফাংশন, কিন্তু আমরা অনেকেই বুঝি না।
এটা বুঝতে হয় যে কখন একটা ওয়ার্ড মেইন ভার্ব হিসেবে বসছে, মেইন ভার্ব হিসেবে বসলে তার অর্থটা কেমন দেয়, অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসলে তার অর্থটা কেমন দেয়, নন ফাইনাইট ভার্ব হিসেবে অর্থাৎ অ্যাজেক্টিভ বা নাউন হিসেবে বসলে তার অর্থটা কেমন দেয়, ইনফিনিটিভ টু প্লাস ভিয়ন হিসেবে বসলে তার অর্থটা কেমন দেয়, এগুলো বুঝতে হয়। এইটাই হচ্ছে পার্টস অফ স্পিচের ফাংশন। আমি আরেকটু সামনের দিকে আসি, আপনারা বুঝতে পারবেন। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে তাহলে টোটাল পার্টস অফ স্পিচ হচ্ছে এই 8 প্রকার, হ্যাঁ? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন সবগুলো পার্টস অফ স্পিচের ডেফিনেশনটা আমি একবার ছোট্ট করে পড়ে যাব, কারণ এগুলোর উপর ডিটেলস ক্লাস আমার কাছে আছে, আমি সেটা পরে দেখাবো। আজকে ডিটেলসে দেখাতে গেলে টাইম থাকবে না। জাস্ট ইন্ট্রোডাক্টরি পার্টটা একবার পড়বো, পড়ে আইডেন্টিফিকেশনে চলে যাব, এবং এটা শেষ করার পরেই আমি ওই মেইন প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসবো। হাউ ক্যান ইউ বি এবল টু মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স, কিভাবে আপনারা ইংলিশের যে কোনো ছোট বাক্য থেকে বড় বাক্যে পরিণত করবেন, যে কোনো বাংলা সেন্টেন্সকে কিভাবে ইংলিশে আপনারা ট্রান্সলেট করবেন, কিভাবে একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস করতে পারেন, আমি এই জায়গাগুলোতে আসবো। তো দেখেন কি বলছে। নাউন কি? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অবস্থা প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে। ফর এক্সাম্পল, রেহানা, ঢাকা, গার্ল, আর্মি, সল্ট, বাংলাদেশ, রহিম, করিম, অনেস্টি, কাইন্ডনেস, অল ওয়ার্ডস আর নাউন। পৃথিবীতে যত শব্দ আছে অ্যাজ এ ওয়ার্ড, সবই কিন্তু নাউন। তাহলে আপনি বলতে পারেন সব যদি নাউন হয়, অন্য পার্টস অফ স্পিচ কিভাবে হয়? তার অবস্থান বা ডেফিনেশনের উপর ডিপেন্ড করে হয়। ঠিক আছে? যেমন আমি যদি বলি যে, আহ, মনে করেন আমি একটা ওয়ার্ড বললাম আপনাদেরকে, যে গো। এই গো মানে কি? আপনি এক কথায় বলবেন এটা ভার্ব। আমি যদি বলি টক, টক মানে কি? কথা বলা। আপনি এক কথায় বলবেন ভার্ব না, এটা ভার্ব না, এটা নাউন। অ্যাজ এ ওয়ার্ড নাউন। ভার্ব কখন হবে? আপনি যদি বলেন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, অর্থাৎ যখন এটা কাজ করা বোঝায়, যখন এটা অ্যাকশন দেয়, যখন এটা সাবজেক্টের পরে বসে, তখন এটা ভার্ব হয়। আদারওয়াইজ আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এর বাংলা অর্থ কি জানেন? এটাই পৃথিবীর নিয়ম। পৃথিবীটা এভাবেই যায়, এভাবেই চলে। এই যে এখানে ইজটা মেইন ভার্ব, এই গোটা একটা নাউন হিসাবে বসতেছে, এই গোটা নাউন হিসেবে বসতেছে। আমি যদি বলি আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি, আমি তার সাথে কথা বলি, বা আই এম টকিং, আমি কথা বলছি, যদি সাবজেক্টের পরে টক বসান, মেইন ভার্ব হিসাবে বসে, তাহলে সেটা ভার্ব। আপনি যদি এইভাবে একটা বাক্য লেখেন, আই হ্যাভ আ টক উইথ হিম, এর বাংলা অর্থ হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে। আই হ্যাভ আ টক উইথ হিম। এখানে হ্যাভটা মেইন ভার্ব, যেটা সাবজেক্টের পরে আছে, আর এই যে টক, এটা একটা নাউন। অর্থাৎ মানে ভার্ব রিলেটেড ওয়ার্ড দেখলেই যে বলবো সেটা ভার্ব, এরকম না। সেন্টেন্স বা বাক্যে তার অবস্থানের উপর ডিপেন্ড করে সেটা হয়, যে সেটা ভার্ব না নাউন না অ্যাজেক্টিভ। এই জন্য বলছি এটা আইডেন্টিফাই করে শিখতে হবে। যেমন নাউন একটা বাক্যের একদম শুরুতে থাকে, সাবজেক্টের স্থানে, বা ভার্বের পর অবজেক্টের স্থানে থাকে। সো প্রোনাউনটা কি? নাউন বা প্রোনাউন, নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বলে। আর প্রোনাউন ইজ আ সাবস্টিটিউটিং ওয়ার্ড ফর নাউন or নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আই, উই, ইউ, হি, শি, দে, দোজ আর দ্য প্রোনাউন। এই প্রোনাউনের ব্যবহার কেন হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে জানেন? দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তো ইংরেজদের থেকে আসছে, ব্রিটিশদের থেকে আসছে, তাই না? তো ইংরেজরা বা ব্রিটিশরা রিডান্ডেন্সি বা দ্বিরুক্তি পছন্দ করে না। অর্থাৎ একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে যখন আপনি কথা বলছেন, বারবার যখন ওই সাবজেক্টটাকে মেনশন করছেন, তখন সেটা অন কাইন্ডস অফ রিডান্ডেন্সির কাজ করে। এইটা দূর করার জন্য প্রোনাউন হয়। যেমন আমরা একটা সহজ কথায় যদি বলি, বাংলায় অনেক সময় এই ধরনের কথা বলি না, সে নাচতে নাচতে স্কুলে যায়। এটা আপনি ইংলিশে কি এইভাবে বলবেন? হি গোস টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং? না, দুইবার ড্যান্সিং বলা যায় না, এটা রিডান্ডেন্সি। সে গান গাইতে গাইতে ভাত খায়, বাংলায় দুইবার বলতে পারেন, বাট ইংলিশে বলা যায় না, একবার বলতে হয়। ইন দ্য সেম ওয়ে, প্রত্যেকটা বাক্যে শুরুতে সেম নাউনের ব্যবহার অন কাইন্ডস অফ রিডান্ডেন্সি কাজ করে। এই প্রবলেমটা দূর করার জন্য প্রোনাউনের উৎপত্তি। যেমন আমি যদি বলি রহিম ইজ আ গুড বয়, রহিম একটা ভালো ছেলে। আবার আমি যদি বলি যে রহিম গোস টু স্কুল রেগুলারলি, রহিম গোস টু স্কুল রেগুলারলি, রহিম রেগুলার স্কুলে যায়। রহিম রিডস ইন ক্লাস 10, রহিম ইজ আ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট। এই যে প্রত্যেকটা বাক্যের শুরুতে রহিমের ব্যবহার, এটা রিডান্ডেন্সির কাজ করে। শুরুর বাক্যটা সাবজেক্ট রেখে ওই সেম সাবজেক্ট সম্পর্কে যখন আরো কথা বলা হয়, ওই রহিমের পরিবর্তে আপনি যখনই এখানে হি এর ব্যবহার করছেন, তখনই সেটাকে বলা হচ্ছে প্রোনাউন, তাই না? তার মানে প্রোনাউন কি করে? এটা হচ্ছে নাউনকে রিপ্লেস করে, নাউনের পরিবর্তে বসে।
প্রোনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে যেটা আমি ডিটেলস ক্লাস থেকে দেখাবো। এরপর আসি অ্যাজেক্টিভ। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাজেক্টিভ বলে। অ্যাজেক্টিভ মডিফাইস অর কোয়ালিফাইস আ নাউন, প্রোনাউন অর এনিথিং ইকুইভ্যালেন্ট টু আ নাউন। দিস ইজ আ নাইস পেন। এটা একটা সুন্দর কলম। পেনকে মডিফাই করছে নাইস শব্দটা, ওইটা একটা অ্যাজেক্টিভ। শি ইজ আ বিউটিফুল লেডি, লেডিকে মডিফাই করছে বিউটিফুল শব্দটা, এটা একটা অ্যাজেক্টিভ। সো অ্যাজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। নাউন প্রোনাউন কোথায় থাকে? একদম শুরুতে থাকে। একটা কথা মনে রাখবেন, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল পার্টস অফ স্পিচ কয়টা? 8টা। আমি বলছি না 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর মেইন পার্টস অফ স্পিচ বা জিস্ট কোনটা, মানে কোন পার্টস অফ স্পিচ না হলে মিনিমাম একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না, সেটা হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। মনে রাখবেন এইগুলো হচ্ছে একদম ইম্পর্টেন্ট। আর বাকি যেগুলো আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো সবই বাইরের পার্ট। মানে আহ, এগুলো এই নাউন, প্রোনাউন আর ভার্বকে মডিফাই করে। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। প্রেপোজিশন ও নাউন বা প্রোনাউনের আগে বসে। কনজাংশন আলাদা দুইটা সেন্টেন্স, ক্লজ বা ওয়ার্ডকে কানেক্ট করে বা জোড়া লাগায়। ইন্টারজেকশন বাইরের একটা পার্ট। ফর এক্সাম্পল, আমি যদি বলি শি ইজ গার্ল, সে হয় মেয়ে, GIRL। দেখেন শিটা কি? প্রোনাউন। ইজটা কি? ইজটা কি? ভার্ব। গার্লটা কি? নাউন। শি ইজ গার্ল, সে হয় মেয়ে। তাহলে গার্লটা কি? নাউন। এবার আমরা যদি বলি শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে, এইটা কি? একে আমরা আর্টিকেল বলি, বাট না, অ্যাজ এ পার্টস অফ স্পিচ এটা অ্যাডজেক্টিভ। কেন? এই গার্লকে মডিফাই করছে যে সে মেয়ে, সে একটা মেয়ে। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝালে তাকে অ্যাডজেক্টিভ বলে, অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ। এবার আমি যদি বলি শি ইজ আ বিউটিফুল গার্ল, সে একটা মেয়ে, সে একটা সুন্দরী মেয়ে, তাহলে এটা আমার বাক্যটা আরো বড় হলো। এবং এই বিউটিফুলটা কি? অ্যাডজেক্টিভ, গার্লকে মডিফাই করছে। শি ইজ আ বিউটিফুল গার্ল। আমি যদি বলি শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, সে সুন্দরী মেয়ে, সে খুব সুন্দরী মেয়ে, তাহলে এই ভেরিটা কি? এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, যেটা এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। অর্থাৎ অ্যাডজেক্টিভকে যে ওয়ার্ড মডিফাই করে সেটাকে অ্যাডভার্ব বলে। এখন দেখেন, এই যে বাক্যটা আমি লিখলাম শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, এই বাক্যে আপনি এ, ভেরি এবং বিউটিফুল এই তিনটা ওয়ার্ড বাদ দেন, আপনার কিন্তু সেন্টেন্সের একটা অর্থ বা মিনিং থাকবে। কিন্তু আপনি যদি শি বাদ দেন তাহলে কি বাক্য থাকবে? ইজ বাদ দেন বাক্য থাকবে? গার্ল বাদ দেন বাক্য থাকবে? ভেবে দেখেন, থাকবে না। কিন্তু আ, ভেরি, বিউটিফুল, এই তিনটা হচ্ছে বাড়তি অংশ, বাইরের পার্ট। এগুলো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এগুলো বাদ দিলেও সেন্টেন্স তার অর্থ রাখতে পারে। কিন্তু নাউন, প্রোনাউন বা ভার্ব, অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট বা ভার্বের জায়গাটা যদি আপনি না রাখেন, তাহলে তো সেন্টেন্সটাই থাকবে না। তার মানে একটা সেন্টেন্স বা বাক্যের মেইন পার্ট হচ্ছে, জিস্ট পার্ট হচ্ছে, যেটা না হলে মিনিমাম একটা সেন্টেন্স তৈরি হয় না, নাউন, প্রোনাউন আর ভার্ব। আর বাকি পার্টস অফ স্পিচ গুলো এই নাউন, প্রোনাউন আর ভার্বকে নিয়ে কাজ করে, এদেরকে মডিফাই করে, এদের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। যেমন ভার্ব। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। আমি এটা গত ক্লাসে বলছিলাম যে ভার্ব হলো একটা সেন্টেন্স বা বাক্যের অপরিহার্য অংশ, দ্য এসেনশিয়াল পার্ট। এজন্য ভার্বকে দ্য হার্টস অফ সেন্টেন্স বা সেন্টেন্সের প্রাণ বলা হয়। ভার্ব, মনে রাখবেন, প্রত্যেকটা বাক্যে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব সাবজেক্টের পরে থাকে। যদি সাবজেক্ট থেকে দূরে কোনো ভার্ব দেখেন, সেটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, মানে তার চেহারা ভার্বের মতো বাট অ্যাজ এ পার্টস অফ স্পিচ সেটা অ্যাডজেক্টিভ বা নাউনের কাজ করে। আর সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে সেটা দেখলে টেন্স আইডেন্টিফাই করা যায়। সাবজেক্ট থেকে দূরে যে ভার্বটা থাকে সেটা দেখলে টেন্স আইডেন্টিফাই করা যায় না, সেটা নন ফাইনাইট। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। হি স্যাট ডাউন আন্ডার দ্য ট্রি টু মিট মি, সে গাছের নিচে বসেছিল আমার সাথে দেখা করতে বা দেখা করার জন্য। এখানে দুটো ভার্ব আছে, একটা স্যাট, একটা মিট। ওই মিট অর্থাৎ টু মিট, ওটা একটা নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ। স্যাট সিটের পাস্ট ফর্ম, এটা ফাইনাইট ভার্ব। দে গো টু মার্কেট, তারা বাজারে যায়। তাহলে ভার্বের প্লেসটা কোথায়? ভার্বের অবস্থানটা কোথায়? সাবজেক্টের পরে। এরপর দেখেন অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? যে ওয়ার্ড সাধারণত নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচ বা ফ্রেজ বা কোনো সেন্টেন্সকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। অর্থাৎ এই যে অ্যাডভার্বটা আপনারা এখানে দেখছেন, এটা হচ্ছে অ্যাজেক্টিভের সম্পূর্ণ বিপরীত।
মানে অ্যাজেক্টিভ একটা সেন্টেন্স বা বাক্যে নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে বাড়িয়ে বলে। আর অ্যাডভার্ব যেটা করে সেটা হচ্ছে কখনোই নাউন প্রোনাউন নিয়ে কথা বলবে না। অ্যাডভার্ব মূলত ভার্বকে নিয়ে কথা বলে। কিন্তু একটা অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, অন্য একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, প্রেপোজিশনকে মডিফাই করতে পারে। আমাদের আজকের এই ক্লাসটা মূলত এই অ্যাডভার্ব নিয়েই, আমি ইন ডিটেলস এটা বুঝাবো। তার আগে এখানে যা আছে একটু দেখেন। মূলত ভার্বকে বাড়িয়ে কিছু বলাটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন দেখেন, প্যান্থার ক্যান রান ফাস্ট। প্যান্থার মানে চিতাবাঘ। এখন বলছে যে চিতাবাঘ দ্রুত দৌড়াতে পারে। দৌড়াতে পারে, দ্রুত দৌড়াতে পারে। হ্যাঁ, অর্থাৎ ক্যান মডাল ভার্ব, রানটা মেইন ভার্ব। চিতাবাঘ দৌড়াতে পারে, এবার দৌড়ানোর ধরনটা কেমন? দ্রুত, ফাস্ট, ফাস্ট, ফাস্ট। সো এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। সুষমা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। এই বিউটিফুল কে মডিফাই করেছে ভেরি শব্দটি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ফ্যান ইজ, দ্য ফ্যান ইজ মুভিং এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড। দেখেন, দ্য ফ্যান ইজ মুভিং, ফ্যানটা ঘুরছে আমার মাথার উপরে, আমাদের মাথার উপরে। এখন ঠিক মাথার উপরে ঘুরছে, এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, একদম মাথার উপরে ঘুরছে। অর্থাৎ এই এক্স্যাক্টলি শব্দটা ওভার, অর্থাৎ এই প্রেপোজিশনকে মডিফাই করছে। সো এটা একটা অ্যাডভার্ব। আমি অ্যাডভার্ব নিয়ে ইন ডিটেলসে বলছি, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। এরপর প্রেপোজিশন, আমরা একটু এখান থেকে আগে শেষ করে যাই। প্রেপোজিশন দেখেন, প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকে প্রেপোজিশন বলে। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি ভাবে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। পুট দ্য বক্স অন দ্য টেবল, আই লিভ উইথ মাই ফ্যামিলি, হি লিভস ইন আমেরিকা। অর্থাৎ এগুলো হচ্ছে প্রেপোজিশন। মূলত কি, মনে করেন একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে। একটা মেয়েকে যদি হাতে চুড়ি, কানের দুল, নাকের নোলক পরায় না, সিনেমার নায়িকাদের সাজায় না, নতুন বউকে সাজালে দেখতে যেমন সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্যে যদি প্রেপোজিশনের ব্যবহার করেন, তাহলে ওই সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রেপোজিশন একটা সেন্টেন্স বা বাক্যকে গর্জিয়াস করে, অলংকৃত করে, ঠিক আছে, অর্নামেন্ট হিসাবে কাজ করে। প্রেপোজিশনের সঠিক ব্যবহার জানা না থাকলে আপনি যত ভালো ইংরেজি জানেন না কেন, একটা সেন্টেন্স যখন লিখবেন বা বলবেন, ওইটা আসলে একটার সাথে আরেকটা ওয়ার্ড কানেক্টেড হয় না, খাপছাড়া খাপছাড়া মনে হয়। এই ফ্রি ক্লাসের ভেতরেই প্রেপোজিশনের উপর ডিটেলস ক্লাস আছে, আপনারা লাস্ট পর্যন্ত থাকলে দেখতে পারবেন। এরপর দেখেন কনজাংশন। এটা জাস্ট রাইটিং এ দরকার হয়। কনজাংশন অর্থ সংযোগ স্থাপন, দুইটি শব্দ, ওয়ার্ড, দুইটি বাক্য, সেন্টেন্স বা বাক্যাংশ, ক্লজ বা ফ্রেজের মধ্যে সংযোগ স্থাপনকারী শব্দকে কনজাংশন বলে। অ্যান্ড, অর, বাট, দো, অলদো, দোজ আর দ্য কনজাংশন। দে আর চেয়ারফুল বাট ব্রড মাইন্ডেড, শি ইজ হ্যাপি বাট ফ্রাস্ট্রেটেড, আই উইল গো ইফ ইউ কাম। সো দোজ আর দ্য এক্সাম্পল অফ কনজাংশন। এরপর ইন্টারজেকশন। দেখেন, টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে না? এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর এই ইন্টারজেকশন ব্যতীত বাকি যে 7টি আছে, সবগুলোই কোনো না কোনো ভাবে একটার সাথে একটা কানেক্টেড বা রিলেটেড। কিন্তু এই ইন্টারজেকশন একদমই বাইরের একটা পার্ট, এটা দেখলেই চেনা যায়, এক্সক্লামেশন সিম্বল থাকে। কি বলছে দেখেন, আবেগ অনুভূতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের আবেগ অনুভূতি প্রকাশে ইংরেজিতে বেশ কিছু শব্দ ব্যবহৃত হয়, যেমন হুররে, আলাস, ফাই, ব্রাভো, হাস, ফু, হ্যালো। এই শব্দগুলো মানুষের তাৎক্ষণিক আবেগ অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করে, যা ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয় নামে পরিচিত। লাস ইজ নো মোর, হাই শেয়ার নেই। ফার আর ফু, ইউর সো ব্যাড। সি, তুমি এত খারাপ। ব্রাভো, ইউ আর ডুইং ওয়েল, সাবাস, তুমি খুব ভালো করছো। হার্শ, সামওয়ান ইজ কামিং, কেউ একজন আসছে। তো দোজ আর দ্য এক্সাম্পল অফ ইন্টারজেকশন। এখন দেখেন, আমাদেরকে একটু আইডেন্টিফাই করা শিখতে হবে পার্টস অফ স্পিচ গুলো। যেমন, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। এখানে আইটা কি? প্রোনাউন। হ্যাভটা কি? ভার্ব। সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকে। এটা কি? অ্যাজেক্টিভ। এটাকে অ্যাজেক্টিভ বলবো, নট আর্টিকেল। পেনটা কি? নাউন। দেখেন, আই গো হোম, আমি বাড়ি যাই। আইটা কি? প্রোনাউন। গোটা কি? ভার্ব। এই হোমটা কি? অনেকে বলবেন এই হোমটা হচ্ছে নাউন, কিন্তু না, এই হোমটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আমি বাড়ি যাই, কোথায় যাই? ওয়্যার, হোম। মনে রাখবেন, কোনো বাক্যের ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলে।
এই হোমের নিচে আন্ডারলাইন করে যদি আপনাকে কেউ বলে এটা কোন পার্টস অফ স্পিচ, অ্যাডভার্ব, নট নাউন। আবার দেখেন 3 নম্বর বাক্যে লেখা আছে গো টু হাউস, আমি বাড়ি যাই। এখানে টুটা প্রেপোজিশন, হাউসটা নাউন, কারণ নাউনের আগেই প্রেপোজিশন বসতে পারে। তো গো এর 2 নম্বর বাক্যে গো এর পরে হোম আছে, ভিতরে টু নেই। 3 নম্বর বাক্যে গো এর পরে টু, তারপরে হাউস আছে। এটার কারণ কি? মনে রাখেন, কোনো একটা দিকে যাওয়া আসার ক্ষেত্রে মূলত টু প্রেপোজিশনের ব্যবহার হয়। যেমন সে বাজারে যায়, হি গোজ টু মার্কেট, তারা স্কুলে যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল। অর্থাৎ কোনো একটা দিকে যাওয়া বোঝালে মূলত টু প্রেপোজিশনের ব্যবহার হয়। এটাই প্রেপোজিশন নিয়ম। কিন্তু পৃথিবীতে 4টা শব্দ আছে, গো, হিয়ার, দেয়ার এবং অ্যাব্রোড। আবার বলছি, এখানে সেখানে বিদেশ, আর হোম। হোম, হিয়ার, দেয়ার এবং অ্যাব্রোড, এই 4টা শব্দের আগে এবং গো এর পরে কখনোই টু প্রেপোজিশনটা ব্যবহৃত হয় না। হোম, হিয়ার, দেয়ার এবং অ্যাব্রোড। কেন হয় না? দেখেন, পার্থক্যটা কি হোম আর হাউসের ভিতর? আই গো হোম, আমি বাড়ি যাই। এই হোম বলতে নির্দিষ্ট কোনো বাড়িকে, নির্দিষ্ট কোনো বিল্ডিং কে বোঝাচ্ছে না। এটা জাস্ট একটা প্লেসকে ইন্ডিকেট করছে, একটা থাকার জায়গাকে ইন্ডিকেট করছে। সেটা পাহাড়ের গুহা হতে পারে, গাছের নিচে হতে পারে, নৌকার ছাউনি হতে পারে। এনি কাইন্ডস অফ প্লেস ক্যান বি হোম, বাট এনি কাইন্ডস অফ প্লেস ক্যান নট বি হাউস। হাউস ইজ আ ম্যাটেরিয়াল থিংস। হাউস ইজ আ থিংস, অর্থাৎ এটা একটা বস্তু, একটা বিল্ডিং, একটা বাড়ি, এটা নাউন। কিন্তু হোম কোনো নাউন না। বলি না যে দেশ বিদেশের খবর আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি, উই নো দ্য নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। হোম অ্যান্ড অ্যাব্রোড মানে দেশ বিদেশ, বাই রিডিং নিউজ পেপার। সো এই হোম মানে কিন্তু নির্দিষ্ট কোনো বাড়িকে বোঝাচ্ছে না, জাস্ট একটা প্লেসকে ইন্ডিকেট করছে, থাকার জায়গাকে ইন্ডিকেট করছে। এই জন্য আই গো দেয়ার, আই গো হিয়ার, আই গো অ্যাব্রোড, আমি বিদেশ যাই। বিদেশ বলতে নির্দিষ্ট কোনো দেশকে বোঝাচ্ছে না, জাস্ট বিদেশ, বাইরে, একটা প্লেসকে ইন্ডিকেট করছে। এই জন্য হোম, হিয়ার, দেয়ার এবং অ্যাব্রোড, এই 4টা শব্দের আগে এবং গো এর পরে এই 4টা জায়গায় যাওয়ার ক্ষেত্রে টু প্রেপোজিশন বসে না। বাকি সব জায়গাতে টু এর ব্যবহার হয়। আশা করি বুঝতে পারছেন। আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার। এই আইটা প্রোনাউন, নিড ভার্ব, ওয়াটারটা নাউন, সাম শব্দটা কি? অ্যাজেক্টিভ। এটাকে বলে কোয়ান্টিটিভ অ্যাজেক্টিভ, নাউনকে মডিফাই করছে। হিয়ার ইজ মাই ওয়াটার দ্য গার্ডেন, এই বাক্যটার বাংলা অর্থ কি জানেন? ওয়াটার দ্য গার্ডেন, বাগানে পানি না, বা বাগানে পানি দেওয়া, এরকমও না। বাগানে পানি দাও আদেশ করা বোঝায়। অর্থাৎ এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্ব থাকে, ইউ ওয়াটার দ্য গার্ডেন, এরকম যদি বলতাম বুঝতে পারতেন। বাট এখানে ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়। এই বাক্যে ওয়াটার শব্দটাই ভার্ব। 4 নম্বর বাক্যে যে ওয়াটারটা নাউন ছিল, 5 নম্বর বাক্যে একই ওয়ার্ড ভার্ব হয়ে গেছে। এর বাংলা অর্থ এরকম, বাগানে পানি দাও, বাগানে পানি দাও। হিয়ার ইজ মাই স্কুল, এখানে আমার স্কুল। এই মাইটা কোন পার্টস অফ স্পিচ? অনেকে বলবেন প্রোনাউন, বাট না। মনে রাখেন, মাই, আওয়ার, ইওর, দেয়ার, এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ, পজিটিভ অ্যাজেক্টিভ। স্কুল, মাই স্কুল, আমার স্কুল, কারো অধিকারে থাকা, মালিকানায় থাকা বোঝায়। তাহলে অ্যাজেক্টিভ প্রোনাউন কোনগুলো? মাইন, আওয়ার্স, দেয়ার্স, হার্স, যেগুলো অন্য কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না। হ্যাঁ, হি ইজ আ স্কুল বয়, সে একটা স্কুলে পড়ুয়া বালক। দেখেন 6 নম্বর বাক্যে স্কুলটা কিন্তু একটা নাউন। 7 নম্বর বাক্যে একই ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়ে গেছে, বয়কে মডিফাই করছে। আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি, টকটা এখানে ভার্ব। 9 নম্বর বাক্যে আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে। এখানে হ্যাভটা মেইন ভার্ব, ওই টকটা অক্সিলারি, একটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আই ওয়াচড আ শো লাস্ট নাইট, আমি গত রাতে একটা শো দেখেছিলাম, শোটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। শো মি ইওর আইডি কার্ড, তোমার আইডি কার্ডটি এখানে দেখাও। 11 নম্বর বাক্যে শোটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে একই ওয়ার্ড অবস্থান ভেদে পরিবর্তন হয়। হি লিভস ইন চিটাগাং, সে চিটাগাং এ বাস করে। সো ইন চিটাগাং। কিন্তু আমি যদি বলি কাম ইন, ভিতরে আসো, এই দেখেন 12 নম্বর বাক্যের যে ইনটা, এটা কিন্তু একটা প্রেপোজিশন। কিন্তু 13 নম্বর বাক্যের যে ইনটা, এটা একটা অ্যাডভার্ব। ইন মানে মধ্যে বা ভিতরে, অর্থাৎ ওয়ার, ওয়ার উইল আই কাম, কাম ইন, ভিতরে আসো। অর্থাৎ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইনটা এখানে অ্যাডভার্ব, কোথায়, মধ্যে বা ভিতরে বোঝায়, নট প্রেপোজিশন। প্রেপোজিশন তখনই হবে যখন এই ইনের পরে আরেকটা নাউন থাকবে। অর্থাৎ প্রেপোজিশনের ডেফিনেশন হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে, তাকে প্রেপোজিশন বলে। তো এই ফাংশনগুলো বুঝতে হবে। আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না অপছন্দ করি। এই ক্রাইং শব্দটা দেখে মনে হচ্ছে ভার্ব, বাট এটা একটা জেরান্ড, জাস্ট জেরান্ড। আমি কান্না অপছন্দ করি, এখানে মেইন ভার্ব ডিসলাইক। আই স এ ক্রাইং বেবি, আমি একটি কান্নারত শিশু দেখেছিলাম।
বেবিকে মডিফাই করছি ক্রাইং শব্দটা, যে একটা ছেলেকে দেখেছিলাম যে কাঁদতেছিল, কান্নারত অবস্থায় ছিল। সো 14 নম্বর বাক্যে যে ক্রাইংটা নাউন, 15 নম্বর বাক্যে একই ওয়ার্ড অ্যাজেক্টিভ, 13 নম্বর বাক্যে যে ইনটা অ্যাডভার্ব, 12 নম্বর বাক্যে একই ওয়ার্ড ইন প্রিপোজিশন, 11 নম্বর বাক্যে যে শোটা ভার্ব, 10 নম্বর বাক্যে সেই একই ওয়ার্ড একই স্পেলিং শোটা নাউন, 9 নম্বর বাক্যে যে টকটা নাউন, 8 নম্বর বাক্যে সেই টকটা ভার্ব, 7 নম্বর বাক্যে যে স্কুলটা অ্যাজেক্টিভ, 6 নম্বর বাক্যে একই ওয়ার্ড ওই স্কুলটা নাউন, 5 নম্বর বাক্যে যে ওয়াটারটা ভার্ব, 4 নম্বর বাক্যে সেই একই ওয়ার্ড একই স্পেলিং ওয়াটারটা নাউন। সেইভাবে পার্টস অফ স্পিচের পরিবর্তন হয়, আর এই পরিবর্তনটা আপনাকে শিখতে হবে, আইডেন্টিফাই করাটা আপনাকে শিখতে হবে। আপনি যদি এই পরিবর্তনটা বুঝতে পারেন, আইডেন্টিফাই করাটা শিখতে পারেন, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো একটা কনফিডেন্ট গ্যাদার করতে পারবেন। এই ল্যাঙ্গুয়েজের যে ভিত্তি বা ফাউন্ডেশন সেইটা আপনি বুঝতে পারবেন, সেইটা আপনি নিতে পারবেন। আপনি যদি সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, এক্সপার্ট হতে চান, নেক্সট জেনারেশনকে শেখাতে চান, এইগুলোকে স্কিপ করে আপনি এগোতে পারবেন না। এটা আপনাকে করতেই হবে। দ্যাট ইজ দ্য থিংস। তো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে লং সেন্টেন্স গুলো তৈরি করবেন। এই পর্যন্ত যে বিষয়গুলো বললাম বা যা যা দেখালাম, আপনারা কি একটু হলেও কনসেপ্টটা পেয়েছেন যে পার্টস অফ স্পিচ কতটা গুরুত্বপূর্ণ বা এটা পরিবর্তনশীল, আমাদেরকে এটা আইডেন্টিফাই করাটা শিখতে হবে? এতটুকু কি বুঝতে পারছেন? শোনা যাচ্ছে আমার কথা? ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, এরপর এখন যে পার্টটা দেখাবো, এখন যে বিষয়টা দেখাবো, এটা গত ক্লাসে একটু বলেছিলাম আমি, কিভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে আপনি লং সেন্টেন্সে পরিণত করতে পারেন, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে কিভাবে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারেন। আমি আপনাদের গত ক্লাসে এই স্ট্রাকচারটি নিয়ে কথা বলছিলাম যে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য ইংলিশে তৈরি করতে গেলে আমাদের একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হয়। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল ইউ নিড আ সাবজেক্ট, দেন ভার্ব, দেন এক্সটেনশন। ইন দ্য প্লেস অফ এক্সটেনশন you have to add, here you can see in the place of extension, uh, you have to take object, complement or adverbials. অবজেক্টটা কি? কোনো বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। হ্যাঁ। আর কমপ্লিমেন্টটা হচ্ছে এমন কোনো বাক্য যেখানে সাবজেক্ট এবং এক্সটেনশন একই ব্যক্তি বা বস্তু হয়। আর অ্যাডভার্বিয়ালসটা হচ্ছে একটা বাক্যের ভার্বকে হাউ, ওয়্যার, ওয়েন, হোয়াই, অর্থাৎ কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই মূলত অ্যাডভার্বিয়ালস বলা হয়। তো যদি সম্ভব হয় একটা খাতা কলম নিয়ে বসেন এবং আপনারা জাস্ট একটা হেডলাইন শুরুতে দিবেন। হেডলাইনটা হচ্ছে এরকম হবে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। জাস্ট আপনি একটু এভাবে লিখবেন যে হাউ, সরি, হাউ ক্যান উই মেক, কিভাবে আমরা তৈরি করতে পারি লং ইংলিশ সেন্টেন্স, ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্সেস, কিভাবে আমরা যে কোনো ছোট ইংরেজি বাক্য থেকে অনেক বড় বাক্য তৈরি করতে পারি। এখানে আপনাকে 5টা স্টেপ, 5টা ওয়ে ফলো করতে হবে ফর মেকিং লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স। আবারও বলছি, 5টা স্টেপ ফলো করতে হবে। স্টেপ নাম্বার 1, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। স্টেপ নাম্বার 1, you need a subject. I can say we need a subject. যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের শুরুতে কিসের প্রয়োজন? সাবজেক্টের প্রয়োজন। সাবজেক্ট মানে কি? একটা কথা যখন করা হয়, একটা কাজ যখন করা হয়, একটা কথা যখন বলা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? একটা বাক্যের সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, অথবা হি, অথবা সি, অথবা রহিম, অথবা করিম। এরকম ভাবে সাবজেক্ট কিন্তু একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। এই সাবজেক্টের পরেই ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে সাবজেক্টের পরেই আমাদের মূলত ভার্বের ব্যবহার করতে হয়। তাহলে স্টেপ নাম্বার 2, উই নিড আ ভার্ব। ভার্ব কি? আমি এইমাত্র বললাম যে ভার্ব ইজ আ ওয়ার্ড that denotes being, having or doing something. Verb is the heartbeat of sentence. Without verb you cannot be able to make sentence. যেমন ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, হ্যাঁ, বাই মানে কেনা, ইনভাইট মানে নিমন্ত্রণ করা, ড্রাইভ মানে চালানো। এই প্রত্যেকটা ওয়ার্ড কি?
ভার্ব না? প্রত্যেকটা ওয়ার্ড, হ্যাঁ, টেক মানে নেওয়া, গিভ মানে দেওয়া, এগুলো তো সবই ভার্ব, তাই না? সো এই ভার্ব রিলেটেড ওয়ার্ড আপনাকে জানতে হবে। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকবে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারে। ভার্বের ফর্ম আছে, এটাও জানতে হবে। এরপর স্টেপ নাম্বার 3, একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট আর ভার্বের পর আমার এক্সটেনশনে প্রথমত যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে অবজেক্ট। সেটা কিভাবে পাওয়া যায়? দেখেন, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর ask the question to the verb, অর্থাৎ ভার্বকে প্রশ্ন করেন with what and whom, ভার্বকে what এবং whom দ্বারা প্রশ্ন করেন টু গেট অবজেক্ট, অবজেক্ট পেতে। হ্যাঁ, ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দ্বারা প্রশ্ন করেন টু গেট অবজেক্ট। এটা হচ্ছে স্টেপ নাম্বার 3। এরপর হচ্ছে স্টেপ নাম্বার 4। সেটা কি? একটা শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করার জন্য এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ। হ্যাঁ, সেটা হচ্ছে again ask the question to the verb with how, where, when and why। এই ওয়ার্ডগুলো দ্বারা যদি আপনি ভার্বকে কোশ্চেন করেন, তাহলে একটা সেন্টেন্স আরো বড় হতে থাকে, আরো লং হতে থাকে। ঠিক আছে? এরপর স্টেপ নাম্বার 5, ইটস নাথিং, জাস্ট প্রোভাইড দ্য অ্যান্সার। সো এইভাবে এই 5টি স্টেপ ফলো করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। এবার দেখেন, আমি যদি একটা সেন্টেন্স লিখি, ফর এক্সাম্পল, একটা সাবজেক্ট নিব। সাবজেক্টটা কি হতে পারে? হি। একটা ভার্ব নিব, হি ড্রাইভস। দেখেন, এই যে সাবজেক্ট আর ভার্ব আমি নিলাম, তাই না? সে চালায়, ড্রাইভ মানে কি? চালানো। এবার এই ড্রাইভকে প্রশ্ন করেন হোয়াট অ্যান্ড হুম দিয়ে, কি চালায়। এই যে আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম, কি চালায়, কাকে চালায়? হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। দেখেন, এটা কিন্তু আমার একটা কমপ্লিট সেন্টেন্স, আমরা এখানে ফুল স্টপ দিই। আমরা যখন সেন্টেন্স তৈরি করি বা প্র্যাকটিস করি, স্পোকেন ইংলিশ শিখি, আমরা সারা জীবন এরকম ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে বা প্র্যাকটিস করতে অভ্যস্ত। হি ড্রাইভস আ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। কিন্তু আমরা কি সব দিন এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবো? আমরা কি একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করতে পারি না? লং করতে পারি না? একটা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না? অবশ্যই পারি। কিভাবে? এই যে ড্রাইভস, এটাকে আপনি আবার কোশ্চেন করবেন ডাবল বেস ওয়ার্ড গুলো দ্বারা। যেমন আমি যদি বলি হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়, তাহলে হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি, সে খুবই সতর্কতার সাথে গাড়ি চালায়। সে যে কেয়ারফুলি গাড়ি চালায়, সে কোথায় গাড়ি চালায়? হোয়ার ডাজ হি ড্রাইভ আ কার? অন দা বিজি রোড, সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়। দেখেন, আমার বাক্য কিন্তু একটু একটু করে বড় হচ্ছে। সে যে ব্যস্ত রাস্তায় কেয়ারফুলি গাড়ি চালায়, সে কখন গাড়ি চালায়? ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার? ইন দা ইভিনিং, সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। সে যে সন্ধ্যাবেলায় কেয়ারফুলি ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, সে কেন গাড়ি চালায়? ওয়াই ডাজ হি ড্রাইভ দ্য কার? টাকা আয় করার জন্য, টু আর্ন মানি। এই যে টু প্লাস বিয়ন, এটাকে ইনফিনিটিভ বলে, এটা বসানো যায়। অথবা এটার পরিবর্তে এরকমও লেখা যায় যে ফর আর্নিং মানি, মানে ফর বসালে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, টু বসালে ভি ওয়ান। তাহলে আমার বাক্যটা ছিল কার পর্যন্ত, একটা সিম্পল সেন্টেন্সকে সেখান থেকে বড় করলাম জাস্ট ভার্বকে ডাবল ইউএস অর দ্বারা কোশ্চেন করে। হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি অন দ্য বিজি রোড ইন দ্য ইভিনিং টু আর্ন মানি। তো এই ভেরি কেয়ারফুলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অন দ্য বিজি রোড, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য ইভিনিং, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। কেন এগুলোকে অ্যাডভার্ব বলছি? কারণ এটা হচ্ছে ভার্বকে কোশ্চেন করে পেয়েছি, ভার্বকে বাড়িয়ে এই অ্যাডভার্বটা আসে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন এরা দিচ্ছে, এই জন্যই এরা অ্যাডভার্ব। যে কোনো শর্ট সেন্টেন্সকে লং করার প্র্যাকটিক্যাল ওয়ে, অ্যাকচুয়াল ওয়ে, স্ট্র্যাটেজি হচ্ছে এইটা। এবং এটা খুবই ইফেক্টিভ স্ট্র্যাটেজি। এবং এই যে বাক্যটা আমি লিখলাম, হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি অন দ্য বিজি রোড ইন দ্য ইভিনিং টু আর্ন আর ফর আর্নিং মানি, এইখানে যেভাবে আমি লিখছি এইটাই আপনাকে লিখতে হবে, এই অর্ডারটা মেনটেন করতে হবে। অর্ডারটা কি? MPTR, অর্থাৎ আগে ম্যানার বসাবেন, আগে হাউ দিয়ে প্রশ্ন করবেন, তারপর হোয়ার, তারপর হোয়েন, তারপর হয়, মানে এই যে যে সিকোয়েন্স আমি লিখছি এই সিকোয়েন্স মেনটেন করতে হবে। এটা ওলট পালট করলে হবে না। দেখেন, আমি যদি বলি শি, মানে সে, গিভ মানে কি? দেওয়া, এর পাস্ট ফর্ম কি? গেভ। তাহলে এই দুটো ওয়ার্ডের অর্থ কি বলেন তো? শি গেভ।
মানে কি, সে দিয়েছিল। হুম কাকে? মি আমাকে। হোয়াট কি? আর রোজ। এই বাক্যে দুটো অবজেক্ট আছে, ব্যক্তিবাচকও আছে বস্তুবাচকও আছে। এটা কিন্তু আমার একটা কমপ্লিট সেন্টেন্স। শি গেভ মি আ রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। এবার এই গেভকে আপনি কোশ্চেন করেন যে হাউ ডিড শি গিভ ইউ আ রোজ, সে কিভাবে তোমাকে একটা গোলাপ দিয়েছিল। আমি যদি বলি শি গেভ মি আ রোজ ভেরি পলাইটলি, সে খুবই ভদ্রতার সহিত আমাকে একটি গোলাপ দিয়েছিল। খুবই ভদ্রতার সহিত আমাকে একটি গোলাপ দিয়েছিল। হি গেভ মি আ রোজ ভেরি পলাইটলি। সে যে গোলাপ দিয়েছিল, সে কোথায় দিয়েছিল? ইন দ্য পার্ক। সে পার্কে বসে আমাকে একটি গোলাপ দিয়েছিল। সে যে পার্কে বসে তোমাকে ভদ্রতার সাথে একটা গোলাপ দিয়েছিল, সে কখন দিয়েছিল? গতকালকে দিয়েছিল। জাস্ট ইউ ক্যান সে ইয়েস্টারডে। সে যে গতকাল তোমাকে পার্কে একটা গোলাপ দিল, কেন? হোয়াই? আমাকে প্রপোজ করার জন্য, জাস্ট টু প্রপোজ মি। সো এইভাবে দেখেন, আপনি জাস্ট সাবজেক্ট নেন, ভার্ব নেন, এরপর অবজেক্ট পাওয়ার জন্য ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন করতে হবে। দেন একটা সেন্টেন্সকে বড় করতে হলে, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে হলে জাস্ট কি করতে হবে? ভার্বকে কোশ্চেন করতে হবে ডাবল ইবিএস ওয়ার্ড ওয়ার্ড দ্বারা। আগে হাউ দিয়ে কোশ্চেন করবেন, তারপর ওয়ার, তারপর ওয়েন, তারপর ওয়াই। এভাবে সেন্টেন্সকে বড় করা যায়, লং করা যায়, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সত্যিকার অর্থে ইফেক্টিভ কৌশল বা স্ট্র্যাটেজি হচ্ছে এটা। এইভাবে যদি আপনি করতে পারেন, যারা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, যাদের প্যারাগ্রাফ ইমেইল সিভি লিখতে হয়, ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যান, একটা সাবজেক্ট আনার পর ভার্ব নিয়ে আসতে পারেন না, তারপরে কি লিখবেন বুঝে পারেন না, বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে গেলে জাস্ট এই ওয়েটা, এই স্ট্র্যাটেজিটা ফলো করলে অনেক ভালোভাবে সেটা করা যায়। অনেক ভালোভাবে করা যায়। আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম, এইভাবে দেখাইছিলাম না, কোথায় গেল যেন সেটা? এগুলো সবই গত ক্লাসে বলছিলাম। এই যে, মনে করেন আই ইট রাইস, আমি ভাত খাই। আমরা সারা জীবন এতটুকু সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, সব দিন এরকম করতে অভ্যস্ত। এইটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি যে আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, উই প্লে ফুটবল, উই ডোন্ট প্লে ফুটবল। কিন্তু আমরা কি বড় করতে পারি না? অবশ্যই পারি। কিভাবে? কোশ্চেন করে। যেমন আপনি যে ভাত খান, কিভাবে ভাত খান? আমি যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুবই ধীরে সুস্থে ভাত খাই, আমার সেন্টেন্সটা একটু বড় হলো। এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। আপনি কোথায় ভাত খান? আমার বাড়িতে ভাত খাই, জাস্ট অ্যাট হোম। আমি বাড়িতে ভাত খাই, আমার আরো একটু বড় হলো অ্যাডভার্ব অফ প্লেস। আপনি কখন ভাত খান? আমি দিনে 3 বার ভাত খাই। তাহলে আমি যদি বলি থ্রি টাইমস আ ডে, আমার সেন্টেন্সটা আরো একটু বড় হলো। আপনি যদি দিনে 3 বার আপনার রুমে বসে ভাত খান স্লোলি, আপনি আহ, কেন ভাত খান? আমার শরীরে শক্তি পাওয়ার জন্য, জাস্ট টু গেট এনার্জি ইন মাই বডি। সো এইভাবে জাস্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। এই ওয়েটা আপনারা ফলো করে দেখবেন, এটা খুবই ইফেক্টিভ। ইভেন কোনো বাংলা বাক্যকে আপনি যদি ইংলিশে ট্রান্সলেট করতে চান, তাহলেও এই সেম মেথড, এই সেম স্ট্র্যাটেজি ফলো করে যে কোনো বাংলা বাক্য বা সেন্টেন্সকে আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। কেমন দেখবেন? মনে করেন আমি একটা বাংলা সেন্টেন্স লিখবো। জাস্ট ওয়েট এ মিনিট, কোথায় লিখতেছিলাম? আমি এটা আগেও দেখিয়েছি, তারপরে আমি আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এরপরে এটা শেষ করার পরে আমি একটা প্র্যাকটিক্যাল কনভারসেশনের ভিতরে আসবো, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট করেন। আপনারা যেটাই শেখেন না কেন, এখান থেকে প্র্যাকটিক্যালি শিখবেন। প্র্যাকটিক্যাল লার্নিং এর অল্টারনেটিভ কোনো কিছুই নাই। দেখেন, মনে করেন একটা বাংলা বাক্য লিখলাম, সে তার মেয়ের জন্মদিন এর পার্টিতে আমাকে খুবই ভদ্রতার সহিত গতকাল করেছিল
আচ্ছা, বাংলা ভুল হতে পারে, যেতে এটা অভ্র দিয়ে লেখা বাংলা, আমি টাইপিং ওইভাবে ইয়ে করতে পারি না। তো যেটা লিখলাম একটু দেখেন, যে সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে আমাকে খুবই ভদ্রতার সহিত গতকাল সন্ধ্যায় নিমন্ত্রণ করেছিল জন্মদিনটি উদযাপন করার জন্য। তো এই যে একটা বাংলা বাক্য লিখলাম, এই ধরনের বাক্য দেখলে আমরা মনে করি যে এটা কিভাবে করব, অনেক বড় সেন্টেন্স, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো। বাট এই যে স্ট্র্যাটেজি বা যে মেথডটা আমি আপনাদেরকে দেখালাম, এইটা ফলো করে এই ধরনের বাংলা বাক্যকেও ইংলিশে ট্রান্সলেট করা যায়। এটা কিভাবে যায় দেখেন। সাবজেক্ট কি? সে, তাহলে হি। আগে আমি সাবজেক্টটা বসাবো হি, এরপর ভার্ব বসাতে হয়। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। তাহলে এখানে ভার্ব কোনটা জানেন? এইটা, এই যে নিমন্ত্রণ করেছিল। তাহলে নিমন্ত্রণ করা ইংরেজি কি? ইনভাইট। তাহলে করেছিল ইনভাইটেড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি কি লিখলাম? হি ইনভাইটেড, সে নিমন্ত্রণ করেছিল। হুম, কাকে, বা হোয়াট, কি, এটা হচ্ছে মি, আমাকে। এই কিন্তু আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেছে। আমি তো এখানে ফুল স্টপ দিতে পারি, এটা একটা কমপ্লিট সেন্টেন্স যে হি ইনভাইটেড মি, সে আমাকে নিমন্ত্রণ করেছিল। এবার আমি কি করব? এই ইনভাইটেডটাকে, ভার্বকে আমি কোশ্চেন করব হাউ, হোয়ার, ওয়েন, হোয়াই দিয়ে। সে যে নিমন্ত্রণ করেছিল, কিভাবে করেছিল? হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি, সে খুবই ভদ্রতার সহিত আমাকে নিমন্ত্রণ করেছিল। সে খুবই ভদ্রতার সহিত আমাকে নিমন্ত্রণ করেছিল। কোথায় করেছিল? তার মেয়ের জন্মদিনের পার্টিতে। তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? যে টু হিজ ডটার্স বার্থডে পার্টি, বার্থডে পার্টি। কি বললাম? হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি টু হিজ ডটার্স বার্থডে পার্টি, সে খুবই ভদ্রতার সহিত আমাকে নিমন্ত্রণ করেছিল তার মেয়ের জন্মদিনের পার্টিতে। ইনভাইটেড মি ভেরি পলাইটলি টু হিজ ডটার্স বার্থডে পার্টি। এবার এবার কখন, কোথায়, কখন নিমন্ত্রণ করেছিল? গতকাল সন্ধ্যায়, ইন দা ইভিনিং ইয়েস্টারডে। ওকে। এরপর সে যে গতকাল সন্ধ্যায় তার মেয়ের জন্মদিনের পার্টিতে আমাকে নিমন্ত্রণ করেছিল, কেন? ওয়াই, কেন নিমন্ত্রণ করেছিল? কারণটা কি? নিমন্ত্রণ করার কারণটা কি? এটা আমরা কি বলতে পারি? সরি, ইন ইয়েস্টারডে ইভিনিং, নিমন্ত্রণ করার কারণটা কি? যে জন্মদিনটি উদযাপন করার জন্য। জাস্ট আই ক্যান সে টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি, টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি, টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি। তাহলে টোটাল সেন্টেন্সটা আমি কি লিখলাম? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বোঝার চেষ্টা করেন। ইটা সাবজেক্ট, ইনভাইটেডটা মেইন ভার্ব, মি এটা আমার হচ্ছে অবজেক্ট। এরপর এই যে ভেরি পলাইটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। টু হিজ ডটার্স বার্থডে পার্টি, অ্যাডভার্ব অফ প্লেস। ইন ইয়েস্টারডে ইভিনিং, অ্যাডভার্ব অফ টাইম। টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি। এই রেড কালার আছে বলে ভাববেন না এটা ভুল, এটা হচ্ছে আমার স্পেলিংটা বেশি হয়ে যাচ্ছে দেওয়া, এই জন্য এরকম উঠে গেছে। এটা এটা হচ্ছে জাস্ট স্পেলিং এর কারণে। তো টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি, জন্মদিনটি উদযাপন করার জন্য, এটা হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ রিজন, যে ওয়াই, কেন। তাহলে দেখছেন, একটা বড় বাংলা বাক্যকেও সহজে ইংলিশে ট্রান্সলেট করা যায় এই সেম মেথড, সেম পদ্ধতি ফলো করে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিক্যালি শিখতে হবে। অনেকেই বলে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের ভিতর পার্থক্য কি? পার্থক্য এইটাই, ফ্রি ক্লাসে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়, আমি পড়াচ্ছি, দেখাচ্ছি, আপনারা দেখলেন, বুঝলেন, শিখলেন। কিন্তু এটা তো শিখে বসে থাকলে হবে না, আপনাকে পারফর্ম করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইউ আর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। এই যে আমি করে দিলাম, এরপর আপনি নতুন 5টা সাবজেক্ট নিন, নতুন 5টা ভার্ব নিন, নিজের মতো করে WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করেন, করে বড় বড় সেন্টেন্স আপনি তৈরি করেন এবং আমাকে শো করেন। সেখানে ভুল হলে আমি আবার আপনাকে কারেক্ট করে দিব। এই জায়গাগুলো যদি না করা যায়, টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে যদি না আসা যায়, তাহলে কি ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি ডেভেলপ করা যায়? নিজেরা একটু ভেবে দেখেন তো। আপনাকে কাজ করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেইন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, এবং আপনাকে সেটা প্রেজেন্ট করতে হবে। এটাই হচ্ছে পেইড কোর্সের বেনিফিট। পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য এইটাই।
সেখানে হিউজ ক্লাস থাকে, একদম টু ওয়ে কমিউনিকেশন থাকে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, প্রত্যেকটা স্টুডেন্ট টাস্ক সাবমিট করতে পারে। সেখানে ভুল হলে আমি সেটাকে ধরাই দিতে পারি, তারা ওভারকাম করতে পারে। বাট ফ্রি ক্লাসে আমি দেখাচ্ছি, আপনারা দেখতেছেন, আমি যত ভালো ক্লাস নেই, যত ভালো করে পড়াই, হাজারটা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনি এখানে পারফর্ম করেন। আপনাকে কাজ করতে হবে, তারপরে আমার জায়গা থেকে যতটা পারা যায় আমি করতেছি, আপনিও আপনার জায়গা থেকে করার চেষ্টা করেন। ইনশাল্লাহ ইউ উইল গেট ইউর অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট হিয়ার উইদিন ভেরি শর্ট টাইম। কারণ আমি যাদেরকে শেখাই, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শেখানোর চেষ্টা করি, প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। ঠিক আছে? আমাদের নতুন পেইড ব্যাচ আগামী বুধবার অর্থাৎ 19 তারিখ থেকে শুরু হবে, একদম 76তম ব্যাচ, একদম সম্পূর্ণ নতুন ব্যাচ। এটা 3 মাসের কোর্স, 2,000 টাকা কোর্স ফি, সপ্তাহে 4 দিন ক্লাস, 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন। যে কোনো বয়সের যে কেউ এটা করতে পারবেন। কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, যারা হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, প্রত্যেকেই করতে পারবেন। প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড থাকবে, পিডিএফ ফাইল থাকবে। ক্লাস টাইম হচ্ছে রাত 10টা থেকে 11টা, 1 ঘন্টা, সপ্তাহে 4 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। এটা যারা করতে চান করতে পারবেন, সেটা নিয়ে পরে কথা বলছি। বাট এই যে জায়গাগুলো দেখালাম, যে কিভাবে একটা সেন্টেন্সকে লং করতে হয়, বড় করতে হয়, একটা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে হয়, ইভেন বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলেও এই সেম মেথড বা স্ট্র্যাটেজিগুলো ফলো করলে এটা করা যায়। এছাড়াও ট্রান্সলেশনের উপর আরো ক্লাস আছে, আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু যদি এই প্র্যাকটিসটা আপনি একবার করতে পারেন, এই যে সেন্টেন্সটাকে লং করার প্র্যাকটিস, বা ভার্বকে ডাবল ইংলিশ অর দ্বারা কোশ্চেন করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে আসার প্র্যাকটিস, এটা যদি করতে পারেন, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর জায়গাটায় অনেক অনেক ডেভেলপমেন্ট আসবে। যে কোনো কথা আপনি ভাবলেই সেটা ইংলিশে লিখতে পারবেন বা বলতে পারবেন, এতটুকু আমি বলতে পারি আপনাদেরকে। তো এইটা গেল একটা সাইড বা একটা দিক। এখন আমি আপনাদের আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলবো বা দেখাবো, সেটা হচ্ছে কনভারসেশন প্র্যাকটিস। দেখেন, আমি আমার স্টুডেন্টসদেরকে কিভাবে কনভারসেশন প্র্যাকটিস করি। এই যে একটা কনভারসেশন আপনারা এখানে দেখছেন অ্যাবাউট কোভিড-19, এই কনভারসেশনটা বাংলায় অ্যানালাইসিস করতে হবে, যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোন টেন্সে লেখা আছে, অ্যাকচুয়াল অর্থটা কি। এরপর এই বাংলা থেকে ইংলিশে আবার ট্রান্সলেট করতে হবে। এটা যে কতটা ইফেক্টিভ, এটা আপনি না করা পর্যন্ত বুঝবেন না। এরপর এই জায়গাটাতে দেখেন আমার স্টুডেন্টদেরকে কি করায়। এখানে একটা এটা একটু আগে আমি করাইছি, মানে এই যে আপনাদের ক্লাস 10টায় শুরু করলাম না, এর আগেই আমি এটা করিয়েছি তাদেরকে, মানে 9টার ব্যাচের যে ক্লাসটা ছিল, তাদেরকে আমি এটা প্র্যাকটিস করাইছি, তারাও করছে। এবং এই প্র্যাকটিসটা কিভাবে হয় দেখেন, মনে করেন আওয়ার মাদার টাং ইজ বাংলা, আমাদের মাতৃভাষা কি বাংলা না, আমরা তো বাংলায় কথা বলতে অভ্যস্ত। প্রাইমারি লেভেলে বা বেসিক লেভেলে আপনি যখনই ইংলিশে কোনো কিছু লিখতে যাবেন বা বলতে যাবেন, ভেবে দেখবেন আপনার ব্রেন আগে বাংলাটা চলে আসে, দেন সেটাকে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে আপনি ইংলিশে লেখার বা বলার চেষ্টা করেন। তো কোনো কিছু বাংলায় ভাবলে কিভাবে সেটাকে ইনস্ট্যান্টলি ইংলিশে লিখবেন বা বলবেন। যেমন দেখেন, রাজু এবং মিনা, দুইজনের ভিতরে একটি কথোপকথন বা কনভারসেশন হচ্ছে। তো রাজু বলছে যে, হ্যালো মিনা, তুমি কেমন আছো? কথাটা বোঝেন, রাজু কি বলছে, যে হ্যালো মিনা, তুমি কেমন আছো। জাস্ট মিনা বলছে তোমাকে ধন্যবাদ, আমি ভালো আছি, তুমি কেমন আছো, বলছে আমিও ভালো আছি। তাহলে এটা খুবই বেসিক একটা থিংস, যে হ্যালো মিনা, হাউ আর ইউ, সো আই এম ফাইন, অ্যান্ড হাউ অ্যাবাউট ইউ, অ্যান্ড সে বলছে আই এম অলসো ফাইন। এবার বলছে তুমি কোথায় যাচ্ছো, তাহলে এটা কোন টেন্স, আমাকে টেন্স আইডেন্টিফাই করতে হবে। তুমি কোথায় যাচ্ছ, তাহলে ইংলিশটা কি, ওয়ার আর ইউ গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ঠিক আছে, কিন্তু দেখেন আমাদের প্র্যাকটিসটা কি হবে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 3 প্রকার টেন্স আছে, আপনারা আমরা প্রত্যেকেই জানি, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে ক্লাসিফিকেশন আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা টেন্সের ক্লাসিফিকেশন আছে না? তো টোটাল 12টা টেন্সের স্ট্রাকচার কিন্তু আছে। কিন্তু প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে, প্র্যাকটিক্যাল কনভারসেশনে, প্র্যাকটিক্যাল কমিউনিকেশনে এই 12টা টেন্সই কি আমাদের প্রয়োজন হয়? বলতে পারেন, 12টা টেন্সই কি আমাদের লাগে? না। আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোনগুলো মোস্ট অ্যাক্টিভ স্ট্রাকচার, কোন ধরনের টেন্সগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয় প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশনে। যেমন 3টা কন্টিনিউয়াস, 3টা ইনডিফিনিট, আর পারফেক্ট টেন্সগুলোর ভিতর প্রেজেন্ট পারফেক্টটা পড়লেই হয়ে যায়, এগুলো বেশি ইউজ হয়। যেমন তুমি কোথায় যাচ্ছ, ওয়ার আর ইউ গোয়িং, এইটাকে আপনি অন্যান্য টেন্সের সাথে কম্পেয়ার করে ট্রান্সলেট করতে পারবেন? আমি যদি এখন বাংলায় বলি তুমি কোথায় যাও, এটার ইংরেজি কি? ওয়ার ডু ইউ গো। তুমি কোথায় গিয়েছিলে? ওয়ার ডিড ইউ গো। তুমি কোথায় যাবে?
ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাচ্ছিলে, মানে যাইতেছিলে। ওয়ার ইউ গোয়িং, তুমি কোথায় গিয়েছো। ওয়ার হ্যাভ ইউ গান, ওয়ার হ্যাভ ইউ গান। এই যে ট্রান্সফর্ম করে ট্রান্সলেট করা, এটা শিখতে হবে। তুমি কিভাবে যাও, হাউ ডু ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে। হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে যাবে। হাউ উইল ইউ গো, তুমি কিভাবে যাচ্ছ। হাউ আর ইউ গোয়িং, তুমি কিভাবে যাচ্ছিলে। হাউ ওয়ার ইউ গোয়িং, তুমি কিভাবে গিয়েছো। হাউ হ্যাভ ইউ গন, তুমি সেখানে কিভাবে গিয়েছো। হাউ হ্যাভ ইউ গন দেয়ার। দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে। আমি একটি সংবাদপত্র কিনতে যাচ্ছি। আই এম গোয়িং টু বাই আ নিউজ পেপার। আই এম গোয়িং টু বাই আ নিউজ পেপার। গোয়িংটা মেইন ভার্ব, কিনতে এটা টু প্লাস বি অন ইনফিনিটিভ। হ্যাঁ, সো আমি সংবাদপত্র কিনতে যাই, আই গো টু বাই আ নিউজ পেপার। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট টু বাই আ নিউজ পেপার। আমি যাব, আই উইল গো টু বাই আ নিউজ পেপার। আমি যাচ্ছি, আই এম গোয়িং টু বাই আ নিউজ পেপার। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু বাই আ নিউজ পেপার। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু বাই আ নিউজ পেপার। আমি একটি সংবাদপত্র কিনতে গিয়েছি, আই হ্যাভ গট টু বাই আ নিউজ পেপার। সো হ্যাভ টু ট্রান্সলেট ইট। বলছে তুমি কি নিয়মিত পত্রিকা পড়ো, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। কি বলছে, যে ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি, ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি। খুবই সিম্পল। কিন্তু আমি যদি বলি তুমি কি পত্রিকা পড়েছিলে, ডিড ইউ রিড নিউজ পেপার, ডিড ইউ রিড নিউজ পেপার। তুমি কি পত্রিকা পড়বে, উইল ইউ রিড নিউজ পেপার। তুমি কি পত্রিকা পড়ছো, মানে পড়িতেছো, আর ইউ রিডিং নিউজ পেপার নাও। তুমি কি পত্রিকা পড়তেছিলে, ওয়ার ইউ রিডিং নিউজ পেপার। তুমি কি আজ পত্রিকাটা পড়েছো, হ্যাভ ইউ রেড দ্য নিউজ পেপার টুডে, হ্যাভ ইউ রেড দ্য নিউজ পেপার টুডে। এই যে ট্রান্সফর্ম করা টেন্সের, এটা শিখতে হবে। আমরা এটা পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। বলছে অবশ্যই, অফকোর্স, তুমি পড়ো না, ডোন্ট ইউ রিড। আমি যদি বলি তুমি পড়োনি, ডিডেন্ট ইউ রিড। তুমি পড়বে না, ওন্ট ইউ রিড। তুমি পড়তেছো না, আরেন্ট ইউ রিডিং। হ্যাঁ, বলছে অবশ্যই। তুমি কি জানো, ডু ইউ নো, সংবাদপত্রকে জ্ঞানের ভান্ডার বলা হয়। এটা প্যাসিভ, আমি গত ক্লাসে বলছিলাম, কারণ মনে আছে কিনা। প্যাসিভ না শিখলে আমাদের ইংলিশ শেখাটা অসম্পূর্ণ থেকে যায়। এটা হচ্ছে সংবাদপত্রকে বলা হয়, একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভের স্ট্রাকচার। আমার ফিফথ ফ্রি লাইভ ক্লাসে প্যাসিভের উপর ডিটেলস ক্লাস আমি আপনাদের দেখাবো। তাহলে এখানে কি হবে, যে নিউজ পেপার ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ। বাংলাটা যদি এরকম থাকতো, যে আমরা সংবাদপত্রকে জ্ঞানের ভান্ডার বলি, এটা খুবই সহজ হয়। যে উই কল নিউজ পেপার দ্য স্টোর হাউস অফ নলেজ, উই কল। কিন্তু এটা বলছে সংবাদপত্রকে বলা হয়, নিউজ পেপার ইজ কল্ড। তাহলে দেখেন, বলছে তুমি ঠিক বলেছো, ইউ রাইট। সংবাদপত্র না পড়লে আমরা বিশ্ব সম্পর্কে জানতে পারি না। দেখেন, এই যে সংবাদপত্র না পড়লে, এই জায়গাটাতে, মানে এই জায়গাটাকে দুই ভাবে ট্রান্সলেট করা যায়। একটা হচ্ছে ফ্রেজ ব্যবহারের মাধ্যমে, একটা হচ্ছে ক্লজ ব্যবহারের মাধ্যমে। যেমন আপনি এভাবে বলতে পারেন, ইফ উই ডোন্ট রিড নিউজ পেপার। এখানে ইফ উই মানে যদি আমরা সংবাদপত্র না পড়ি, কি বলছি বলেন তো, ইফ উই ডোন্ট রিড নিউজ পেপার। হ্যাঁ, যদি আমরা সংবাদপত্র না পড়ি, উই ক্যান নট বি নো, উই ক্যান নট বি এবল টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, আমরা বিশ্ব সম্পর্কে জানতে পারবো না, বা পারি না। অথবা এই কথাটাকে আপনি এভাবে বলতে পারেন, উইদাউট রিডিং নিউজ পেপার। এটা হচ্ছে ফ্রেজ, এখানে কোনো ভার্ব নেই। আর ইফ উই ডোন্ট রিড নিউজ পেপার, এটা হচ্ছে ক্লজ, কন্ডিশনাল। ঠিক আছে। সো এগুলো আমি মানে এটা তো আপনাদের এখন দেখানোর কথা না, আমি এইমাত্র একটা ব্যাচের ক্লাস নিয়েছি, তাদের দেখিয়েছি, তাই আপনাদের বলছি। মানে ওদের যখন করায় কিভাবে কতটা ভেঙে ভেঙে প্রত্যেকটা বিষয় দেখায়, ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। এটা আপনাদের করতে হবে। এই যে বাংলা দেখলে সেটা যাতে আপনি ইংলিশে ইনস্ট্যান্টলি বলতে পারেন। দেখেন, এই পর্যন্ত আমি বলছি, আমি উত্তর সহ দেখাইছি, আপনি বুঝতে পারছেন। আপনি নিজে একটা সেন্টেন্স করতে চান, আপনি পারবেন না, প্রবলেম ফেস করবেন, কারণ আমরা এইভাবে প্র্যাকটিস করি না, করা অভ্যাস নেই। এই যে যারা নিয়মিত পড়ে, সংবাদপত্র পড়ে না, তারা কুয়োর ব্যাঙ হয়ে থাকে। ইংরেজি কি বলেন তো। দেখেন, আপনি কিন্তু বেঁচে যাচ্ছেন। তারা, কারণ তারা দেশ ও বিশ্বের বর্তমান বিষয়গুলি জানে না। একই সাথে সংবাদপত্রগুলিতে আমাদের অধ্যয়নের সাথে সম্পর্কিত নিবন্ধগুলি রয়েছে, তারা খুবই সহায়ক। এই যে জিনিসগুলো দেখেন, আমি আমি যতক্ষণ না পর্যন্ত ইংরেজি বলবো, আপনার কাছে এটা কঠিন মনে হবে, হার্ড মনে হবে, পারবেন না। আমি এখনই আপনাকে এটার ইংলিশ বলে দিচ্ছি, আপনি বলবো ও এইরকম, এ তো আমি পারি, এ তো আমি জানতাম, কিন্তু নিজে করতে যান, আপনি পারবেন না। এর কারণ কি, ল্যাক অফ প্র্যাকটিস। আমরা প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিস করি না। এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করতে হবে, যাতে করে কোনো কিছু বাংলায় ভাবলে সেটা যেন ইনস্ট্যান্ট ইংলিশে করতে পারি। আমার যদি টাইমে ট্রান্সফর্ম করতে হয়, সেটাও যেন আমি করতে পারি। আমি সেইভাবেই শিখিয়ে থাকি, আপনাকে সেভাবে শিখতে হবে, সেভাবে এগোতে হবে। দ্যাট ইজ দ্য থিংস। আপনাদের
আগামীকাল রাত 10টায় টেন্সের উপর প্র্যাকটিক্যাল ক্লাস নিব, তাহলে এই যে বিষয়গুলো দেখাচ্ছি এটা আপনি আরো ভালোভাবে আরো ক্লিয়ারলি ডেভেলপ করতে পারবেন বা বুঝতে পারবেন। আর আপনাদের আমি একটু বলে রাখি, কারণ অনেকে বারবার কোর্সের ডিটেলস জানতেছে ইনবক্সে নক দিয়ে, এখানে একবার বললে আর বলা লাগে না। যারা ফ্রি ক্লাস করছেন রেগুলার ওইতে করেন, আর পেইড কোর্সে যারা আসবেন, আগামী 19 তারিখ, আজকে তো 13 তারিখ, আগামী 19 তারিখ বুধবার একদম নতুন একটা ব্যাচ শুরু হবে পেইড কোর্সে। যারা এর আগে ফ্রি ক্লাস করেছেন, পেইড কোর্সে ভর্তি হতে পারেননি, সময় পাননি বা টাকা পয়সার অভাবে করতে পারেননি, তারা করতে পারবেন একদম শুরু থেকে। এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আইএলটিএস এর উপর অনেকগুলো ক্লাস থাকবে। যারা হাউস ওয়াইফ আছেন, টিচার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শিখতে চান, এবং আপনার স্ব একাডেমিক লাইফ হোক, আপনার ফ্রিল্যান্সিং সেক্টর হোক, বিজনেস সেক্টর হোক, আপনি কাজে লাগাতে চান, আপনি এখান থেকে পারবেন। কারণ আমি বেসিক গ্রামার, স্পোকেন, রুলস, রেগুলেশন সবগুলো বিষয় নিয়ে কথা বলি, এবং সেগুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমি কিন্তু অলওয়েজ প্র্যাকটিক্যাল জায়গাটার উপর ফোকাস করি ল্যাঙ্গুয়েজটা শেখাতে গেলে। তো পেইড কোর্সের ক্লাসের ডিউরেশন থাকবে 1 আওয়ার, সপ্তাহে 4 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, রাত 10টা থেকে 11টা। 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরে যদি আপনি কাভার করতে না পারেন, তার থেকে বেশি সময় লাগে, সেটাও আপনি পাবেন। তার জন্য আলাদা কোনো টাকা পয়সা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন। আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি ততদিন থাকতে পারবেন, এতটুকু বলতে পারি। এবং এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারে। এইভাবে স্ক্রিন শেয়ার করে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি। এবং ক্লাস শেষে রেকর্ড এবং পিডিএফ ফাইল এই ফ্রি ক্লাসেও আমি দিচ্ছি। পেইড কোর্সে যারা আসবেন তারাও প্রত্যেকটা প্রিমিয়াম ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন। অ্যান্ড আই ক্যান নট ইমাজিন দ্যাট, এই যে গতকাল আমি একটা ফ্রি ক্লাস নিয়েছি, নেওয়ার পরে এখানে আপনারা 22 জনের মতো অ্যাডমিশন নিয়েছেন, ভর্তি হয়েছেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটা মানুষের প্রতি কতটা বিশ্বাস থাকলে, কতটা ভরসা থাকলে একদিন তাকে দেখে, একদিন একটা ক্লাস করে 22 জন একসাথে ভর্তি হতে পারে। সো এটা আপনারা হয়েছেন। তো আপনারা আর যে আশা নিয়ে, যে হোপ নিয়ে এখানে এসেছেন, সেটা ইনশাল্লাহ পূরণ হবে। কারণ এই পর্যন্ত তো আমি তো একটা দুইটা ব্যাচ না, 75টা ব্যাচ আমার চলতেছে, রানিং ব্যাচ। আমার ইউটিউবে গেলে আমার পেইড কোর্সের অনেক ক্লাস আছে, আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন আমি কিভাবে পড়াই, কিভাবে বোঝাই। ল্যাঙ্গুয়েজ ক্লাব আপনারা পাবেন, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারবেন। কেন পারবেন না? উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আর এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় আমি পড়াবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে, সেভাবে এটা সাজানো। এই ফ্রি ক্লাসে আমি একটু দ্রুত বলে যাই, তাড়াতাড়ি হয়ে যায় কথা বলা, বা অনেকে বুঝতে কষ্ট হয়। এর কারণ হচ্ছে এখানে এই ক্লাসগুলো সবার জন্য উন্মুক্ত থাকে। আমার একসাথে অনেকগুলো বিষয় দেখাতে হয় বা বোঝাতে হয়। আপনি আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন, বাট আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি বা কনসেপ্ট দিচ্ছি, এটা আপনার ভালোভাবে শেখার দরকার নেই। অন্তত বুঝে যান যে জিনিসগুলো এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য এই বিষয়গুলো আমার দরকার বা প্রয়োজন। তাহলেও এই কনসেপ্ট বা আইডিয়াটা নিয়ে আপনি নিজের মতো করে বুঝতে পারবেন। পেইড কোর্সে এরকম এত দ্রুত বলি না, কারণ সেখানে 1 ঘন্টা ক্লাস টাইম থাকে। আমি একটা স্টুডেন্ট যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারে ভালোভাবে, সেভাবে ইন ডিটেলসে তাকে বোঝাতে থাকি, বোঝানোর চেষ্টা করি। ধীরে সুস্থে একটা ওয়েল এনভায়রনমেন্টের মাধ্যমে সেখানে আমি শেখাই। কিন্তু এখানে কেন দ্রুত বলছি? আমি একসাথে যতগুলো বিষয় পারি কাভার করে দেওয়ার চেষ্টা করি। এর মেইন কারণ এটাই বোঝাই যে এই ভাষার ভিতর কি আছে, আপনার মূলত কোনটা লাগবে, কেন আমরা ইংরেজি পারি না, কোন বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট থাকলে আপনি দ্রুত ডেভেলপ করতে পারবেন। আমি যা যা বলে যাচ্ছি এটা আপনার শেখার দরকার নেই। জিনিসগুলো যদি অ্যাটলিস্ট আপনি আয়ত্তে নিতে পারেন, আপনি যদি একটু বুঝতে পারেন যে না, তাহলে উনি যে কথাগুলো বলছে, ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আমার এই কাজগুলো করা দরকার, বা এই বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট রাখা দরকার, এতটুকু যদি আপনি নিতে পারেন, দ্যাটস এনাফ ফর ইউ। কারণ এখানে তো একটা দুইটা ক্লাস থেকে আপনি সব শিখে যেতে পারবেন না, কিন্তু আপনাকে কনসেপ্ট নিতে হবে। আমরা ভাষা পারি না কেন? আমরা সিকোয়েন্স বুঝি না, যে কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কোন টপিকের পর কোন টপিক করবো। এই কোর্সের বেনিফিট কি? একদম ধারাবাহিকতা মেনটেন করে মেন্টরের অধীনে থেকে আপনি ডেভেলপ করতে পারবেন। এটা যদি না পারেন, আপনি আজকে আমার কাছে আসছেন, কালকে ইউটিউবে একটা ক্লাস দেখবেন, পরের দিন ফেসবুক পেজে একটা ক্লাস দেখবেন, বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনি আপনি শিখতেছেন, শিখবেন, শিখতেই থাকবেন। আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, শেষ নামাতে পারবেন না। হুম। কিন্তু আপনি যদি কনফিডেন্টের সাথে ইংলিশে এক্সপার্ট হতে চান, কথা বলতে চান, ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে এগোতে হবে। আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কোন টপিকের পর কোনটা পড়বো, কোনটার সাথে কোনটা কানেক্টেড বা রিলেটেড, কোনটার পর কোনটা পড়লে ডে বাই ডে ডেভেলপ করতে পারবো।
এই পেইড কোর্সে টোটাল 70টা ক্লাস, এখানে হিউজ ক্লাস পাবেন। যেটা আমি বলছি, প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে, নিজের মতো করে একটা প্যারাগ্রাফ সিভি লেটার লিখতে পারেন, নিজের মতো করে আপনার ইউনিভার্সিটিতে বা কলেজে একটা প্রেজেন্টেশন দিতে পারেন, একটা ভাইবা ফেস করতে পারেন। বেসিক গ্রামার বলতে এটা আমি আমার মতো করে পড়াবো, বইয়ের ভাষার কোনো গ্রামার না। এই যে আজকে যে ক্লাস নিলাম, এটা অনেকটা গ্রামাটিক্যাল ক্লাস, আপনারা বুঝতে পারেননি, শিখতে পারেননি, পারছেন তো। সো এরকমই। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, টেন্স, মডাল, সেমি মডাল, অর্থাৎ কথা বলতে গেলে যা কিছু লাগে দেখাবো। এরপর ধারাবাহিকভাবে, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসে কানেকশন থাকবে। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর। যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট দিবেন, যারা কর্পোরেট অফিসে জব করেন, যারা আইএলস রাইটিং এ দুর্বল, এই রাইটিং নিয়ে আমি এখানে কথা বলে থাকি এবং ইন ডিটেলস 10টা ক্লাসে রাইটিংটা কভার করে থাকি। এরপর 50 থেকে 70 নম্বর লাস্টের 20টা ক্লাস থাকবে কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর, যেটা করার মাধ্যমে উইদিন ভেরি শর্ট টাইম আর উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। অর্থাৎ এখানে আপনাকে দিয়ে প্র্যাকটিস করাবো কনভারসেশন, আপনাকে দিয়ে নিউজ পেপার ট্রান্সলেট করাবো, আপনার কাছ থেকে প্রেজেন্টেশন নিব আইএলস কিউ কাট সার্টেন টপিকের উপর, এটা আপনাকে দিতে হবে। আমি একটা প্যাসেজ অ্যানালাইসিস করে দিব, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার ভালোভাবে বুঝিয়ে দিব। এরপর আপনি নিজের মতো করে প্রেজেন্টেশন তৈরি করবেন। সেখানে ভুল হলে আমি ধরাই দিব। আপনি কেন পারবেন না? বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন উইদিন ভেরি শর্ট টাইম ইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এই ফ্রি ক্লাসগুলো করেন, আপনি বুঝতে পারবেন কতটা প্র্যাকটিক্যালি এখান থেকে শিখতে পারছেন। টোটাল কোর্স ফি 2000 টাকা। যারা পারবেন একবার দিয়ে দিবেন, যারা পারবেন না আমি এই সুযোগটাও রাখি, এটা কোথাও আপনি দেখবেন না, 1000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। বাকি 1000 টাকা কিছুদিন পর বা 1 মাসের ভিতর দিলে হবে। এটা বিকাশ বা নগদের মাধ্যমে টাকা পাঠিয়ে এই দুইটা নাম্বারে আপনারা দিয়ে হোয়াটসঅ্যাপে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, জাস্ট স্ক্রিনশটটা দিলে আমি আপনাদের পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে অ্যাড করে নিব। এবং যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করে ক্লাস করতে পারবেন। যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমি শিখতে পারতেছি, বুঝতে পারতেছি, আমি এই ল্যাঙ্গুয়েজটাকে ধারাবাহিকভাবে শিখতে চাই, একটা মেন্টরের অধীনে থেকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, তারা আসতে পারেন। এতটুকু বলতে পারে আপনি ব্যর্থ হবেন না। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি অ্যান্ড ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। অর্থাৎ আগামী 18 তারিখ বুধবার রাত 10টা থেকে আমাদের 76তম ব্যাচ, পেইড ব্যাচ যেটা, সেটা শুরু হতে যাচ্ছে। প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড পিডিএফ ফাইল থাকবে। প্রত্যেকটা স্টুডেন্টকে এরকম একটা আইডি কার্ড দিব। আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, যেহেতু অনলাইনে ক্লাস করছেন। আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে বা ইন কেস কোনো প্রবলেম হলে এটা দেখালে আমি যে কোনো নতুন ব্যাচে অ্যাড করে নিতে পারবো। এবং ইভেন আপনি কোর্স শেষে সার্টিফিকেট পাবেন। প্রত্যেকটা স্টুডেন্টের অন টু অন প্রেজেন্টেশন নিয়ে থাকি। প্রত্যেকটা বিষয় যেগুলো আমি পড়াবো, রেকর্ড ক্লাস, পিডিএফ ফাইল, সবই পাবেন। আমার লেখা যে ছোট ছোট বইয়ের যে ফাইলগুলো, সেটা পাবেন। এছাড়া আমার লেখা যে অথেন্টিক যে মেইন বইটা আছে, এটা 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 হার্ড কপিও আছে। এটা আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন, সারা বাংলাদেশে এটা ডেলিভারি হচ্ছে। স্পিক ইংলিশ উইথ সোনামুখ, কমপ্লিট কোর্স অফ লার্নিং ইংলিশ। এখানে বেসিক গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি, এই যে আজকে যা যা পড়ালাম, যা যা দেখালাম, হাউ টু মেক লং সেন্টেন্স, সবকিছুই আমার এই বইটার ভিতরে আছে। ঠিক আছে, এই বইটার ভিতরে আছে। তো এটা আপনারা ফ্রি ক্লাস করেন বা পেইড কোর্স করেন, যদি হার্ড কপি নিতে চান এটা আপনাকে আলাদাভাবে পারচেস করতে হবে। এটার প্রাইস 500 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা সারা বাংলাদেশে। আমার ওয়েবসাইটে এটার লিঙ্ক দেওয়া আছে। কিছু পেজ যদি দেখতে চান, এটার ভিতরে কি আছে, এর সব ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। এটা একদম প্র্যাকটিক্যাল ওয়েতে লেখা। আমি যদি একবার বলি, এখানে 100+ মোস্ট ইফেক্টিভ স্পোকেন রুলস দেওয়া আছে। এখানে 1200+ মোস্ট অ্যাডভান্স ইউজফুল ভোকাবুলারি দেওয়া আছে। এখানে 100+ বাংলা টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু ইংলিশ কনভারসেশন আছে। 10+ রিডিং স্টোরি আছে। এই বইটাতে 100+ আইএলস স্পিকিং কিউ কার্ড টপিক কোশ্চেন প্লাস অ্যান্সার দেওয়া আছে, যেটা দিয়ে মানে আমার একটা চ্যাপ্টারে যেটা আছে সেইটা দিয়ে মানুষ একটা বই তৈরি করে। তো এটা এটা অনেক ইফেক্টিভ একটা বই। এটা আপনারা নিলে বুঝতে পারবেন। আপনার ফ্রি ক্লাসগুলো করেন, আপনি ধারণা পাবেন, কনসেপ্ট পাবেন, আপনি কি শিখতে পারছেন, এখান থেকে কি নিতে পারছেন, কতটা ইফেক্টিভ হচ্ছে আপনার এই ক্লাসগুলো। তো এই হচ্ছে মেইন কথা। আহ আপনাদের ধন্যবাদ আজকের এই ক্লাসটিতে লাস্ট পর্যন্ত থাকার জন্য। আগামীকালও সেম টাইমে, অর্থাৎ রাত 10টায় আপনারা থার্ড ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। ক্লাসটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স, মডাল এবং সেমি মডাল। আজকের ক্লাসে যেহেতু রাইটিং এবং গ্রামার রিলেটেড ছিল, আগামীকালের ক্লাসটা স্পিকিং রিলেটেড হবে। কেউ মিস করবেন না। আর এই ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইলগুলো নিতে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন বা আমি গ্রুপেও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে?
সো গত ক্লাসেরও রেকর্ড পিডিএফ ফাইল, আমি যে ভার্বের ফর্মগুলোর কথা বলছিলাম, যে যারা ভোকাবুলারিতে দুর্বল, ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, সেখানে আমি ভার্বের ফর্মগুলো আমি আপনাদেরকে পাঠিয়েছি। তো আপনারা একটু এটা যদি পড়েন, কমপ্লিট করেন, আশা করি খুব দ্রুত একটা ডেভেলপমেন্ট পাবেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। যদি কারো কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, ইনবক্সে। আমার এই দুইটা নাম্বার হচ্ছে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নক দিয়ে আপনারা কথা বলতে পারবেন। ভর্তি হতে বা অন্য যে কোনো বিষয় নিয়ে কথা বলতে চাইলে 01997356957 আর 093868996। ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট টু অল অফ ইউ।